আমি অপূর্ব ইসলাম, মা বাবার আদরের বড় ছেলে। পড়াশোনা শেষ করে বসে বসে খাচ্ছি। আর একটা চাকরির জন্য আপ্রাণ চেষ্টা করতেছি, বাট চাকরি পাচ্ছি না। অনেক চেষ্টার পরে অবশেষে একটা চাকরি হলো। সবেমাত্র চাকরিতে জয়েন করলাম, আর এর মাঝেই আমার আব্বু আম্মুর ঘ্যান ঘ্যান শুরু করলো, বিয়ে কর বিয়ে কর। কেবলমাত্র একটু একটু করে নিজের পায়ে দাঁড়াতে শিখেছি, আর এর মাঝেই গলায় ঢোল ঝুলিয়ে দেওয়ার প্ল্যান। কি আর করব, শেষ পর্যন্ত জোর জবরদস্তি করে আমার বিয়েটা দিয়েই দিল। আর এখন আমি ছাদের এক কোণে দাঁড়িয়ে আছি। হুট করে কোথায় থেকে খালাতো ভাইয়ের বউ, মানে আমার ভাবি, এসে আমাকে বলল, দেবরজি, এবার বাসর ঘরে চলো। বউ তোমার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছে। আমি ভাবির কথাটা শুনে যেই আসতে যাব ঠিক সেই সময় ভাবি আমাকে বলে উঠল, দেবরজি, একটা কথা বলার ছিল। বলো না ভাবি, কি বলবে? দেবরজি, বাসর রাতে যা কিছু করো আর না করো, বেড়ালটা মাইরো কিন্তু। ভাবির কথাটা শুনে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। বাসুরাতে বিড়াল পাবো কোথায়, এই কথাটা ভেবে এরপর আমি ভাবিকে বললাম, ভাবি, বিড়াল মারবো কি দিয়ে? তুমি আমাকে আগে বলতে বাজার থেকে কিছু যন্ত্রপাতি কিনে নিয়ে আসতাম। আর তাছাড়া বাসর ঘরে বিড়াল পাবোই বা কোথায়? তোমাকে বুদ্ধি দিতে আসাটাই আমার বোকামি। সিরিয়াস সাবজেক্ট নিয়ে হাসি তামাশা করা ঠিক না। এবার একটু সিরিয়াস হ, বুঝলি? বুদ্ধ কথাকার। কথাটা বলে ভাবি চলে গেল। আমি বিড়াল মারবো কি দিয়ে সেই টেনশনে আছি। আগে কখনো শুনিনি বিড়াল মারার গল্প, যার কারণে একটু অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ে গেলাম। যাই হোক, অবশেষে আমি ছাদ থেকে নেমে আসলাম। এখন বাসর ঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছি। ভয় লাগতেছে, বাসর ঘরে যাব নাকি যাব না সেটাই চিন্তা করতেছি। যাই হোক, এত চিন্তা করে লাভ নেই। রুম আমার, বউ আমার, আমাকেই তো যেতে হবে। অবশেষে এক বুক আশা নিয়ে বাসর ঘরে প্রবেশ করলাম। রুমে গিয়ে আমি তো পুরাই অবাক হয়ে গেলাম। ও মাই, কি এটা? কি বউ করছেটা কি? বউ তো দেখি বসে বসে চকলেট খাচ্ছে। আমি যে রুমে এসেছি বউ মনে হয় সেটা বুঝতে পারিনি, তাই হালকা করে একটু শব্দ করলাম, হুম হুম। বউ শব্দ শুনে একবার আমার দিকে তাকিয়ে আবার চকলেট খেতে শুরু করলো। বউয়ের কোনো রিয়াক্ট নেই, মনে হচ্ছে রুমটা ওর, বাসাটা ওর, আর আমি ওর পরিচিত কাছের কেউ একজন। আমি বউয়ের এমন রিয়াক্ট দেখে এবার একটু জোরেই বললাম, এই মেয়ে, কি করছো? বউ আমার ধমক শুনে ভ্যা ভ্যা করে কান্না করতে শুরু করলো। বউয়ের এমন কাণ্ড দেখে আমি বললাম, এই কান্না করছো কেন? আবার কাঁদছে? কি সাংঘাতিক, বউ কান্না করেই যাচ্ছে, কোনো কথা বলছে না। এটা দেখে মেজাজ আরো গরম হয়ে গেল। এমনিতেই কান্না সহ্য হয় না, তার উপর আবার ন্যাকা কান্না। এবার একটু রেগে গিয়ে বলতে শুরু করলাম, এই তোমার কান্না করার কারণটা কি? এইভাবে কান্না করছো কেন? এই এই কি এত শালা আর বেশি কান্না করতেছে। তাই এবার শান্ত হয়ে ধীরে ধীরে কথা বলতে শুরু করলাম। অনেকক্ষণ পর বউয়ের কান্না শেষ হলো। এবার আমি তাকে বললাম, আচ্ছা, তুমি কান্না করলে কেন? কেউ কখনো আমার সাথে এভাবে কথা বলেনি। কি? আমার সাথে কেউ কখনো রেগে কথা বলে না, কারণ আমি ভয় পাই, তারপর কান্না করি। এটা কোন ধরনের ভ্যাবলি রে? হে খোদা, আমি ভেবেছি বউ পাবো, কিন্তু এমন ভ্যাবলি পাবো এটা আমি কখনো আশা করিনি। এই, ভেবলি মানে কি গো? ও মাই গড, কি এটা? ভ্যাবলি মানে জানে না? বলো না। তোমাকে কেউ কখনো ভ্যাবলি বলেনি? না, আমাকে কেন ভেবলি বলবে? যারা কথায় কথায় ঢঙ্গিগুলোর মতো ন্যাকা কান্না করে তাদেরকে ভ্যাবলি বলে। কি? আমি ঢঙ্গি? কোনো সন্দেহ নেই। কি? বউ আমার কথা শুনে আবার কান্না শুরু করলো। এই পিচিটাকে নিয়ে তো মহা ঝামেলায় পড়লাম, কোনো কথাই বলা যায় না। বউয়ের কান্না থামানোর জন্য মধুর কণ্ঠে বললাম, এই চুপ করো প্লিজ, কান্না করিও না। কেউ কান্না করলে আমার খুব বোরিং লাগে। কে শুনে কার কথা? এত সুন্দর করে বললাম, তবুও কান্না থামছে না। এবার জোর গলায় বললাম, দেখো, বেশি কান্না করলে রুম থেকে বের করে দিব, তারপর দরজা লক করে দিব, সারা রাত একা একা বাহিরে থাকতে হবে। এ কথা বলে আরো মহা ঝামেলায় পড়ে গেলাম। এখন তো আরো কান্না বেড়ে গেছে, সাথে আবার ওর বাবাকে ডাকতে শুরু করলো। বাবা, আমি তোমার কাছে যাব। এরা ভালো না, এরা আমায় মারছে। আমি থাকবো না এখানে, আমাকে নিয়ে যাও। কি জিনিস মাইরে, মারলাম কখন আবার? অনেক চেষ্টা করলাম কান্না থামানোর জন্য, কিন্তু কে শুনে কার কথা? কান্না নন স্টপ রেডিওর মতো চলতেছে। বউয়ের কান্না থামাতে ব্যর্থ হয়ে আম্মুর কাছে গেলাম। এরপর আম্মুকে আমার রুমে নিয়ে আসলাম। আম্মু এসে আমাকে এলোপাতাড়ি বকা দিতে লাগলো। তারপর বউকে নিয়ে
আম্মুর রুমে চলে গেল। হাইরে কপাল, মানুষ বাসর ঘরে কত কি করে, আর আমি কান্না থামাতেই পারলাম না। তাহলে বাকি মিশন কমপ্লিট করব কিভাবে? এমন কপাল কয়জনের আছে? যদিও মেয়েটা দেখতে অনেক কিউট। প্রথম যখন আম্মু ওর ছবি দেখালো, প্রথম দেখাতেই হ্যাঁ বলে দিয়েছি। পরবর্তীতে আর ওকে দেখতেও যাইনি, এতটাই পছন্দ হয়েছিল। কিন্তু এখন তো দেখছি মেয়ে এখনো শিশুকালে পড়ে আছে। এখন তো ভয় হচ্ছে চিটিংবাজ শ্বশুর না বলে আমার ঘরে অটিজম মেয়ে চাপিয়ে দিল নাকি। শালার আগে আম্মুর কথা মতো মেয়েকে দেখতে যাওয়া প্রয়োজন ছিল, কেন যে গেলাম না। সব কিছুতেই বেশি বেশি। এখন তো আর কোনো কিছুই করার নেই, বসে বসে কপাল চাপড়ানো ছাড়া। না, ভালো করে চেক করতে হবে আসলে অটিজম কিনা। এই মধুর রাতটা নিয়ে কতই না স্বপ্ন ছিল, আর এখন আমি একা একা বাসর ঘরে বসে আছি। ভেরি স্যাড। এই দুঃখ কোথায় লুকাবো আর কার কাছেই বা বলবো? অনেক ক্লান্ত ছিলাম, তাই বিছানায় শুয়ে পড়লাম আর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর আগে দরজা লক করা হয়নি। 24 বছরের শূন্যতা আজ পূর্ণতায় রূপান্তরিত হতে চলেছে, তাও অসম্পূর্ণ রয়ে গেল আমার কপাল। কত স্বপ্ন দেখতাম সেই ছোটবেলা থেকে, বাসর ঘরে বউকে নিয়ে সারা রাত গল্প করব, গান শোনাবো, দুজনে ড্যান্স করব। বাট আমার স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেল। যাই হোক, অবশেষে রাতটা একা একা কাটিয়ে দিলাম। সকালবেলায় বউ এসে আমাকে বলল, এই উঠুন, মা আপনাকে ডাকে। কে? আমি? ও ভেবলি? কি? আমি ভেবলি? তা নয় তো কি। কান্না করব কিন্তু। এই না না, আচ্ছা একটা কথা বলবো। বলো। কেউ যদি বলে বাসর রাত কেমন কাটলো, কি বলবে তুমি? বলেছে তো আমায়। কে বলেছে? সকালে আমার ভাবি ফোন করেছিল। কি বলেছে? ওই যে ওইটা বলেছে, বাসর রাত কেমন কাটলো। তুমি কি বলেছো? বলেছি তোমার মায়ের সাথে ঘুমিয়েছি। তারপর ভাবি কি বলল? বুঝলাম না, ভাবি শুধু হাসলো। আর কিছু বলেনি? না। আচ্ছা, বাসর রাতে কি করে? মানে? বাসর রাত মানে কি? তুমি প্লিজ আমার সামনে আর এসো না, নয়তো আমাকে রাঁচি যেতে হবে শিওর। ও ঘুরতে যাবে? আমিও যাব। আমিও যাব। আম্মু, ও আম্মু, তোমার বৌমাকে নিয়ে যাবে, নয়তো তোমার ছেলেকে পাগল বানিয়ে ছাড়বে। তোমার মাকে সাথে নিয়ে যাবে? আচ্ছা, তুমি কি বাড়িতে ওইভাবে সবার মাথা খেতে? কেউ মাথা খেতে পারে? তুমি তো রাক্ষসী, তাই খেতেও পারো। কি? আমি রাক্ষসী? এই কথাটা বলে বউ আমার কান্না শুরু করলো আর বলতে লাগলো, হ্যাঁ বাবা, আমি তোমার কাছে যাব। এরা ভালো না, এরা আমায় মারছে, আমি থাকবো না এখানে, আমাকে নিয়ে যাও। আমি বাবার কাছে যাব? এরা আমায় মারে, এরা ভালো না। বাবা, ও বাবা, হে খোদা, কি দোষ করেছি আমি? কেন আমাকে এত বড় সাজা দিলে? এই কেমন বউ জোটালে আমার কপালে? হ্যাঁ। তুমি অনেক ভালো একটা মেয়ে, হ্যাপি। হুম। শালা কি মেরে মাইরে! এক নিমিষে কান্না হারিয়ে গেল। এরপর আমি বউয়ের হাতটা একটু ধরে বলতে শুরু করলাম, আচ্ছা শুনো। এই তুমি আমার হাত ধরছো কেন? হাত ধরবো না? হাত ধরলে কিন্তু আমি আবার কান্না করব। কেন কান্না করবে কেন? ভাবি বলেছে কোনো ছেলে যেন শরীরে টাচ না করে। বাবাও বলেছে কোনো ছেলের সাথে না মিশতে। কবে বলেছে? আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন। এখনো মনে আছে? হুম। তাহলে আমার সাথে বসে বসে গল্প করছো যে? তুমি দেখতে অনেকটা আমার ভাইয়ার মতো, তাই। কি? শালার এবার ইচ্ছে করছে কচু গাছের সাথে ফাঁসি দেই। একটু রোমান্টিক হওয়ার জন্য বউয়ের হাতটা ধরলাম, কিন্তু হাত ধরার পর বড় ভাই হয়ে গেলাম। শালার কি কপাল মাইরি আমার। এরপর বউকে বললাম, যাও বোন, তুমি আমার মায়ের কাছে যাও। হাসছো কেন? বউকে কেউ বোন ডাকে? তুমি এটা বুঝো? হুম। বাবা মায়ের নাম ধরে ডাকতো, ভাইয়া ভাবির নাম ধরেই ডাকে। ভালো। তুমি আমার নাম ধরে ডাকবে? তোমার নাম কি? ও, তোমাকে তো আমার নামই বলিনি। আমার নাম আনহা ইসলাম পুতুল, সবাই আনহা বলে ডাকে। তুমিও আমাকে আনহা বলে ডাকবে? আচ্ছা ঠিক আছে। আর আমি? বলতে হবে না, আমি তোমার নাম জানি। তোমার নাম হলো হারামজাদা। কি? হ্যাঁ, তোমার আম্মুই তো বললো। দেখতো হারামজাদা ঘুম থেকে উঠলো কিনা, তাই তো আমি তোমার কাছে এলাম। তাই বলে আমার নাম হারামজাদা? আমি কি জানি, নবাবজাদা নাম শুনেছি, কিন্তু হারামজাদাই প্রথম শুনলাম। খারাপ না, ভালোই। ও খোদা, আমাকে উপরে তুলে নাও। কোথায় যাবে? জাহান্নামে যাব, নরকে যাব? মা বলেছে ওটা অনেক বাজে জায়গা, খুব কষ্ট দেয়, ওখানে যাওয়ার দরকার নেই। তুমি তার চেয়ে বরং অন্য কোথাও গিয়ে আমার জন্য চকলেট নিয়ে আসো। ভাইয়া যেগুলো দিয়েছে সব শেষ। কি চকলেট? হুম। কাল রাতে তুমি চকলেট কোথায় পেয়েছিলে?
বাড়ি থেকে নিয়ে এসেছি। ভাবি বলল একা একা নাকি বসে থাকতে হবে, তাই নিয়ে আসলাম। তোমার নাম তো গিনিস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড হওয়া উচিত। এই বইটার নাম আমি অনেকবার শুনেছি, বাট রাইটারের নাম জানি না। আম্মু, আমি পাগল হয়ে গেলাম। কোথায় তুমি? কি হয়েছে? এমন শাড়ির মতো চিৎকার করছিস কেন? তোমার এই পছন্দ করা বউ আমাকে পাগলা গারোতে পাঠাবে শিওর। কেন, কি হয়েছে? কিছু হয়নি, তুমি ওকে নিয়ে যাও। কত লক্ষ্মী একটা মেয়ে। আয় মা, তুই আমার সাথে আয়। আচ্ছা আন্টি, তোমার ছেলের নাম হারামজাদা না? কে বললো? আন্টি তুমিই তো বলছো তখন। আরে ওটা তো এমনিতেই বলেছি। কেন, তুই ওর নাম জানিস না? শুনেছিলাম অপূর্ব, কিন্তু তুমি যখন বললে হারামজাদা, তখন ভাবলাম হয়তো হারামজাদা ওনার নিকনেম। পাগলি মেয়ে। তোমরা দুজনেই তাড়াতাড়ি করে রুম থেকে বের হবে নাকি? যাচ্ছি, তাড়াতাড়ি করে খেতে আয়। এই কথা বলে দুজনে চলে গেল। আমি ফ্রেশ হয়ে খেতে গেলাম। গিয়ে দেখি বউ মানে আনহা টিভি দেখছে। এই মা, এ তো কার্টুন দেখছে। যাই হোক, বউয়ের সাথে তো একটা দিক মিল রয়েছে, কারণ আমিও কার্টুন দেখতে খুব ভালোবাসি। এতক্ষণ শুধু বউয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম, কিন্তু এইবার বউয়ের পাশের জনকে দেখে তো আমার মাথা পুরো হ্যাং হয়ে গেল। কারণ আমার আম্মুকে খাইয়ে দিচ্ছে, আরও বাচ্চাদের মতো খাবার খাচ্ছে আর টিভি দেখছে। আমি কি সত্যি আমার বাড়িতে আছি নাকি অন্য কোনো গ্রহে চলে আসলাম? শালার বিয়ের আগে আম্মু খাবার খাইয়ে দিত না, ভাবতাম বিয়ের পর বউয়ের হাতে খাবার খাবো। কিন্তু বউ নিজেই তো দেখে আমার আম্মুর হাতে খাবার খেয়ে নিচ্ছে, আর আম্মু এখন কি সুন্দর করে খাইয়ে দিচ্ছে। আমি গত 3 বছরে আম্মুকে যতবার বলছি আমাকে খাবার খাইয়ে দিতে, ততবার আম্মু বলেছে আল্লাহ তোর হাত দেয়নি, নিজের হাতে নিয়ে খা। আর এখন দুইজনে কি হেসে হেসে কথা বলছে, মনে হয় দুই সখীর অনেক দিন পর দেখা হয়েছে। হঠাৎ করে আমার ফোন বেজে উঠলো। দূর, এই অসময়ে আবার কে কল দিল? কলটা রিসিভ করলাম আর বললাম, হ্যালো। হ্যালো, অপূর্ব? না, আমি হারামজাদা। কি? না মানে আমি অপূর্ব, আপনি কে? আমি ভাবি বলছি। আমার তো কোনো ভাই নেই। আমি হানার ভাবি বলছি। কে আনহা? আনাকে চেনো না? তোমার বউ। ও হ্যাঁ, একটু আগে তো নামটা শুনলাম। কি যে হয়েছে কিছুই বুঝি না, সরি ভাবি। ইটস ওকে। কেমন আছো? সেটাই তো বুঝতে পারছি না। এমন অবস্থায় আছি, হাসবো নাকি কান্না করবো কিছুই বুঝতে পারছি না। কেন, আনা কিছু করেছে নাকি? ও আবার কি করবে? আচ্ছা ভাবি, আনহার 18 বছর পূর্ণ হয়েছে তো? কেন? কারণ দেখে তো মনে হয় না, তাই। আসলে ওর এমন হওয়ার পেছনে কারণ আছে। ও বাইরের পরিবেশ, বাইরের সমাজ সম্পর্কে কিছু জানে না। ওর তেমন ধারণা নেই মানুষ কেমন হতে পারে। আমরা যেমন, ও সবাইকে তেমন ভাবে। তাই হয়তো ওখানে সেগুলো করছে যেগুলো বাড়িতে করতো। ঠিক বুঝতে পারলাম না ভাবি। কালকে মনে হয় বাবা তোমাদের নিয়ে আসতে যাবে। যখন আসবে তখন ওর সব কাণ্ড বলবো। আচ্ছা ঠিক আছে। ওর সাথে রাগ করে কথা বলতে যেও না। একবার কান্না শুরু করলে আর থামাতে পারবে না। তাই? বাসর রাত তো ভালোই কাটালে, সেটা আমি আগেই আন্দাজ করতে পারছিলাম। বাসর? কপালে না থাকলে ঘি ঠকঠকালে হবে কি? আপনি হাসছেন, আমার কান্না পাচ্ছে। আপনার বাসরে কি আপনি এমন করেছেন? আমি কি তোমার বউয়ের মতো? সেটাও ঠিক। সকালে আমি একটু ওর হাত ধরেছিলাম। তারপর আর কি বললো, আপনি নাকি ছেলেদের চাইতে দূরে থাকতে বলেছেন, যেন ওর গায়ে ছেলেদের টাচ করতে না করেছেন। ও আচ্ছা, তাহলে ভালোই তো আছো। নতুন বিয়ে করে ভালোই মজা নিচ্ছ। শুধু কি মজা, এর উপর মজাই হয় না। তো আমার ননদ কি করছে? উনি কার্টুন দেখছে আর মা খাইয়ে দিচ্ছে। বাহ, তাহলে আমার কাজটা আন্টি করছে। হ্যাঁ সেটাই। তুমি ওর সাথে উঁচু গলায় কথা বলো না, তাহলে কিন্তু ও তোমার কাছেও আসবে না। বাসুর তো কোন দূর। বুঝলাম। ও কিন্তু অল্পতেই অনেক ভয় পায়। খুব ভালো। এখন তুমি ওকে ফোন দাও, দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা। আমার জন্য আবার কি করবেন? চেষ্টা করে দেখি তোমার বউকে আন্টির রুম থেকে তোমার রুমে নিয়ে যায় কিনা। তাই? আচ্ছা ভাবি, আরো একটা কাজ। কি? ও মাকে আন্টি বলে ডাকে। ও আচ্ছা, তুমি ফোন দাও আনাকে, আমি কথা বলে দেখি। দাঁড়ান দিচ্ছি। এই আনহা, এদিকে আসো, তোমার ভাবি ফোন করেছে। আনহাকে ফোনটা দিয়ে রেকর্ড অন করে দিলাম। কি বলবে পরে শুনতে হবে তো, তাই আমি মোবাইলটা আনহার হাতে দিলাম। ও মোবাইলটা নিয়ে একটু দূরে গেল। আমি আনহার জায়গায় বসলাম। ঠিক তখনই আম্মু উঠে চলে যেতে লাগলো। আমি আম্মুর উঠে চলে যেতে দেখে বললাম, আম্মু কোথায় যাও? কেন? আমাকে খাইয়ে দাও। তুই কি বাচ্চা আছিস? তাহলে কি ও বাচ্চা? হুম। তাহলে এক কাজ করো, ফিডার মুখে দিয়ে বসিয়ে রাখো।
ওই হারামজাদা, কি বলিস এসব? এখন ছেলের থেকে ছেলের বউয়ের প্রতি দরদ বেশি হলো। চুপ থাক, এখনকার যুগে এমন লক্ষ্মী মেয়ে পাওয়াই যায় না। ওটা লক্ষ্মী? তা নয় তো কি? ওটা লক্ষ্মীর পেঁচা। তুই কি তাহলে? আমি অপূর্ব। আম্মু পেট তো খাই খাই করছে। তো যা গিয়ে ভাত বেড়ে নিয়ে আয়। বাহ, অন্যের মেয়েকে মুখে তুলে খাইয়ে দিচ্ছ, আর নিজের ছেলের বেলায়? তোর সাথে এমনই করা উচিত। আম্মু, আমার কেন জানি সন্দেহ হচ্ছে। কি? একটা সত্যি কথা বলবে? বল। আমি কি সত্যি তোমার ছেলে, মানে? নাকি হাসপাতাল থেকে নিয়ে এসেছো? কি বলিস এসব? ওই যে দেখো না, বাংলা সিনেমায় দেখায় অনেকদিন বাচ্চা হয় না, তারপর হাসপাতাল থেকে নিয়ে আসে। না না, তোকে তো রাস্তায় কুড়িয়ে পেয়েছি। কি? হ্যাঁ। হে খোদা, এটা তুমি আমাকে কি শোনালে? আমি আর বাঁচতে চাই না। পাশের রুমে মোটা দড়ি আছে। তো ওটা নিয়ে আমি কি করব? তুই তো বললি তুই আর বাঁচতে চাস না, তাই বললাম দড়িটা নিয়ে একটা মোটা গাছের সাথে বেঁধে গলায় দে। তবুও কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না বাপ। মুখ ফসকে কিনা কি বলে ফেলেছি তাই বলে এত বড় কথা? খাবো না তোমার ভাত। আমার কথাটা শুনে আম্মু টেবিলে গিয়ে খাবারগুলো নিয়ে যেতে লাগলো। আম্মুর এমন কাণ্ড দেখে আমি বললাম, কি হলো? তুই নাকি খাবি না? কখন বললাম? একটু আগেই তো বললি। তাই বলে তুমি নিয়ে যাবে? তো কি করবো? আচ্ছা দাও, খুব খিদে পেয়েছে। বাঘ তো আর কম চাপ পড়লে ধান খায় না বাবা। এই নবাব জাদির কি সারাদিন লাগবে কথা বলতে? তোর সমস্যা কি? কই কিছু না। তাহলে চুপচাপ বসে খা। ঠিক আছে, যাও তুমি। এরপর আম্মু চলে গেল। আমি খাবার খাচ্ছি। কিছুক্ষণ পর আনহা এসে আমাকে মোবাইলটা দিল। মোবাইল হাতে নিয়ে আমি আনহাকে বললাম, আচ্ছা আনহা, হ্যাঁ বলো। তোমার কি কোনো কাপড় আয়রন করতে হবে? না তো, কেন? ফোনটা যে পরিমাণ হট, মানে গরম হয়েছে, তাতে বাসার সবার কাপড় আয়রন করা যাবে। তাহলে দাও, কাপড়গুলো আয়রন করি। শালা কি মেরে মাইরি, সত্যি সত্যি মোবাইলটা নিতে হাত বাড়িয়েছে। ওর এমন কাণ্ড দেখে আমি বলতে শুরু করলাম, এটা কি করছো? মোবাইলটা নিচ্ছি। কেন? কাপড় আয়রন করব। কি, মোবাইল দিয়ে? হ্যাঁ, তুমিই তো বললে। ও হ্যাঁ। এরপর আনহা চলে যেতে লাগলো। আমি পিছন থেকে তাকে ডেকে বললাম, এই শোনো। ডাকলে কেন? শুনে যাও। বলো। ভাবি কি বলল? তোমাকে বলা যাবে না। কেন আমাকে বলা যাবে না কেন? ভাবি বলেছে কাউকে যেন না বলি। ভাবি এটাতেও না করেছে? হুম। শালার কি কপাল আমার। কার কপাল? আমার। আমার। ও। ঠিক তখনই মনে পড়লো আমার তো রেকর্ড অন করা আছে। খুশিতে মন আহ্লাদে আটখানা হয়ে গেল। মোবাইলটা নিয়ে দিলাম এক দৌড়ে রুমে চলে গেলাম রেকর্ডগুলো শুনবো বলে। ননদ ভাবির ফোনালাপ নিশ্চয়ই অনেক গাঢ় হবে। মনে কত আশা ভরসা নিয়ে ফোন চেক করলাম। সম্পূর্ণ মোবাইলটা চেক করা শেষ, কিন্তু রেকর্ড খুঁজেই পেলাম না। মনের দুঃখে কষ্টে এফে সুমনের গান গাওয়া শুরু করলাম, কারণ রেকর্ড ফোল্ডারে আমার বন্ধুর কয়েকটা রেকর্ড ছিল, যেগুলো দিয়ে আমি তাকে ব্ল্যাকমেইল করতাম, মানে টাকা নিতাম আর কি, আর সবাই মিলে পার্টি দিতাম। আনহা সেই রেকর্ডগুলো ডিলিট করে দিয়েছে। এরপর এক বুক কষ্ট অভিমান নিয়ে আনহাকে ডাকতে শুরু করলাম, এই পুতুল শোনো। ডাকছো আমায়? এই মেয়ের সাথে তো রেগে কথা বলা যাবে না, তাই মিষ্টি কণ্ঠে বললাম, আসেন মহারানী। বাচ্চাদের মতো হাসছো কেন? মহারানী বললে তো তাই। ও তাহলে আসেন চাকরানী। এই, তুমি এটা বললে কেন? আমি কিন্তু কান্না করব। হ্যাঁ করো করো, ওই একটা কাজই তো পারো। কি? আমি আর কিছুই পারি না? না, পুরোটাই তো আস্ত একটা আমড়া কাঠের ঢেকি। কি? এই কথা বলে কান্না করতে শুরু করলো। এই রে, আবার কান্না করা শুরু করে দিয়েছে। মায়ের কানে কান্নার আওয়াজ গেলে আমার খবর আছে, তাই বউয়ের কান্না থামাতে আমি আকুতি মিনতি করে বললাম, বউ কান্না থামাও, কান্না থামাও, তোমাকে অনেকগুলো চকলেট এনে দিব। শালা কি জিনিস মাইরি, এখনই কান্না? কি কান্না, যে চকলেটের কথা শুনেছে তো মুখে হাসির বন্যা। এরপর আনহা আমাকে বলল, কি 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 চকলেট আনবে? ক্যাডবেরি। আচ্ছা, সুন্দর সুন্দর আইসক্রিম কিনে আনবে ওকে। চুপ থাক বোন, তোকে সঙ্গে নিয়ে যাব, তোর যেটা মন চাইবে সেটাই নিস, কেমন? আচ্ছা। হ্যাপি? অনেক অনেক অনেক। এখন আমাকে একটু বলবে ফোনের রেকর্ড কে ডিলিট করেছে? আমি। কেন? ভাবি বলেছে যদি রেকর্ড করা থাকে তাহলে ডিলিট করে দিতে। তাহলে তুমি তোমারটা ডিলিট করতে সবগুলো করছো কেন? ওসব ফালতু কথা আমি কিছুই বুঝি না, তাই ডিলিট করে দিয়েছি। কি, তুমি ওগুলো প্লে করেছিলে? হুম। কেন প্লে করেছিলে জানো না? অন্যের জিনিস
অনুমতি না নিয়ে দেখতে নেই? ভাবি বলেছে তোমার সব কিছুই আমার। এটা বলেনি তোমার সবকিছু আমার? বলেছে, কিন্তু আমার জিনিস আমি কাউকে ভাগ দিই না। হে খোদা, এই মেয়ে তো দেখি নিজের বেলায় 16 আনা আর আমার বেলায় ঠন ঠনা ঠন ঠন ঠন। বিকেল হয়ে আসলো, আমি বিছানায় শুয়ে শুয়ে গল্প লিখছি। হঠাৎ করে আনহা এসে আমার কাছে দাঁড়ালো। কিছু বলতে চাইছে, বাট বলছে না। ওর এমন চুপ করে থাকা দেখে আমি বললাম, কিছু বলবে? তুমি না আমায় আইসক্রিম দিতে চাইছিলে? ফ্রিজে আছে, খেয়ে নাও। তুমি বলেছো আমার জন্য চকলেট আনবে, এখন শুধু আইসক্রিম। কি ঝামেলায় পড়লাম বাবা? আমি কিন্তু কান্না করব। কেন? তুমি আমার উপর রাগ করছো, তাই না? সরি, মনে ছিল না। আপনার উপর তো আবার রাগ করা যাবে না। এই কথা বলে আমি বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিতে লাগলাম। ঠিক তখনই আনহা বলল, কোথায়? বাজারে আপনার জন্য চকলেট নিয়ে আসি। আমিও যাব। কোথায় যাবে? বাজারে? বাজারে মানে? আমি কোনোদিনও বাজারে যাইনি। বাবা বলেছে তোর স্বামী তোকে সব জায়গায় ঘুরে দেখাবে। শালা শ্বশুর মশাই কি পিসটাই না আমার জন্য তৈরি করেছে। কি হলো? কিছু না, চলেন মহারানী। কোথায়? আমার স্বর্গে। তুমি আবার রাগ করছো? কই না তো, এই যে আমি হেসে হেসে কথা বলছি। হা হা হা। এবার চলুন বাজারে যাই। এরপর আমি সেই সাংঘাতিক জিনিসটাকে সাথে নিয়ে বাজারে চলে গেলাম। বাজারে গিয়ে ও যা যা করেছে তা না হয় নাইবা বললাম, নয়তো আপনি পাগল নাকি আমি মানসিক রোগী সেটাই বুঝতে পারবেন না। বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে আম্মু আসলো আর বলল, কি রে, ঘুমিয়েছিস? না, কিছু বলবে? আনহার বাবা ফোন করেছিল, কি বলেছে? কালকে তোদের নিতে আসবে। সত্যি কালকে বাবা আসবে? হুম। খুব খুশি তাই না? অনেক অনেক অনেক। তোদের কাপড় গুছিয়ে রাখিস। আচ্ছা মা, তুমি হঠাৎ আন্টি থেকে মা ডাকতে শুরু করলে কখন? তোমাকে কেন বলবো? ভাবিও তো আমার মাকে মা বলে ডাকে। হুম, এখন তোরা বসে বসে ঝগড়া কর, আমি চলে গেলাম। এই কথা বলে আম্মু চলে গেল। আম্মু চলে যাওয়ার সাথে সাথে আমি শুয়ে পড়লাম। ঠিক তখনই আনহা আমাকে বলল, কি হলো, শুয়ে পড়লে যে? তো কি করব? মা কি বললো শুনোনি? কি বলেছে? কাপড় গুছিয়ে রাখতে বলেছে। তো গুছিয়ে নাও। আমারগুলো আমি গুছিয়েছি, তোমারগুলো গুছাও। এটাও কি ভাবি শিখিয়ে দিয়েছে? কি? এই যে আমার জিনিস আমাকে গোছাতে বলছো। হুম। শুনো, আমার সবকিছুই তো তোমার, তাই আমার জিনিসগুলোকে তোমার মনে করে গুছিয়ে ফেলো। আচ্ছা ঠিক আছে, কিন্তু গুছিয়ে কোথায় রাখবো? তোমার ব্যাগে রাখো। ভাবি দেখলে কি বলবে? কি বলবে তোমার ব্যাগে ছেলেদের কাপড় আসলো কিভাবে। বলবে না? বলবে, কারণ একবার ভুল করে স্কুলে একটা ছেলের খাতা আমার কাছে এসেছিল, আর ভাবি সেই খাতাটা নিয়ে সবাইকে দেখিয়ে দেখিয়ে বলেছে ছেলেদের খাতা আনহা রানীর কাছে কেন। এটা নিয়ে অনেক হাসাহাসিও করেছে। হে খোদা, তুমি আমার জন্য এটা কি বানাইছো? এর তো দেখি চুলের নিচে ফাঁকা, হাঁটুর নিচে ফাঁকা। এই কি বলছো একা একা? কিছু না, বলছি কাপড়গুলো তোমার ব্যাগে রাখো। আমি তোমার বাসার সামনে গিয়ে আমার জামা কাপড়গুলো বের করে নিব। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পর আম্মু ডাকতে শুরু করলো খাবার খেতে যাওয়ার জন্য। খাবার খেয়ে আমি একটু বাইরে চলে গেলাম ঘুরতে। বাহিরে আড্ডা দিয়ে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি আনহা বিছানায় শুয়ে আছে। আনহাকে আমার রুমে দেখে বললাম, এ কি তুমি এখানে? আমি এখানে ঘুমাবো। যদি আমি রাতে তোমাকে কিছু করি তখন? কি করব? আর কিছু করলেও আমি ভাবিকে সব বলে দিব। হায় রে কপাল, আচ্ছা শুয়ে পড়ো তাহলে কেমন? আমি জানি আনহা আমার সাথে ঘুমাবে না, তাই আমি গিয়ে বেলকনিতে দাঁড়ালাম। একটু পর অনুভব করতে পারলাম কেউ একজন আমার পাশে দাঁড়িয়ে আছে। তাই পিছনে তাকালাম আর তাকিয়ে দেখি আনহা দাঁড়িয়ে আছে। আনহাকে দেখে আমি অনেকটা অবাক হলাম। অন্ধকারে আমার বাবুটাকে সেই সুন্দর লাগছে, যা আমার মুখে প্রকাশ করা অসম্ভব। ইচ্ছে করে বুকের মাঝে জড়িয়ে ধরে কপাল একটা ভালোবাসার পরশ এঁকে দিতে, কিন্তু সবার সব ইচ্ছে কি পূরণ হয়? যা আমারও অসম্পূর্ণ রয়ে গেছে। বিয়ের আগে কত স্বপ্ন ছিল বউকে সারা জীবন বুকের উপরে রাখবো, অথচ বুকের উপরে রাখা তো দূরের কথা, একটা কিস পর্যন্ত করতে পারিনি। এই দুঃখ কার কাছে বলবো? এরপর আমি আনহাকে বললাম, এ কি তুমি এখানে? ঘুমাও না? না। কেন? আমি একা একা ঘুমাতে পারি না। কেন? একা ঘুমাতে ভয় পাই। ও, তাহলে এতদিন কিভাবে ঘুমাতে? এতদিন মা বাবার সাথে ঘুমাতাম। আচ্ছা ঠিক আছে, আমি মাকে ডাকতেছি, তুমি মায়ের সাথে ঘুমাও। মায়ের রুমে গিয়েছিলাম, ওনারা ঘুমিয়ে পড়েছে। তাহলে কি করবে? এখন তোমার সাথে ঘুমাবো। কেন, ভাবি তোমাকে না করেছে না? তাতে কি? ভাবিও তো ভাইয়ের সাথে ঘুমায়।
যদিও মাঝে মাঝে আমি ওদের মাঝখানে ঘুমাতাম। কি? কিন্তু উনি তো ওনার স্বামীর সাথে ঘুমাতেন। তাতে কি হয়েছে? আমিও তো আমার স্বামীর সাথে ঘুমাবো। তাই নাকি? তা কে তোমার স্বামী? কেন, তুমি? ও হ্যাঁ, তাই তো, ভুলেই গিয়েছিলাম। তো ম্যাডাম, আপনি স্বামী মানে বুঝেন? হ্যাঁ, বুঝি তো। আচ্ছা বলেন তো দেখি, স্বামী মানে কি? স্বামী মানে বর। সারা ইচ্ছে করছে কোমরে দড়ি দিয়ে আত্মহত্যা করি। কোমরে দড়ি দিয়ে কেউ আত্মহত্যা করে? তাহলে? গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, এটাও জানো না? গলায় দড়ি দিলে ওটাকে আত্মহত্যা বলে না। তাহলে কি বলে? গলায় দড়ি দিলে তো এমনিতেই মারা যাবে, আর আত্মহত্যা হচ্ছে নিজেই নিজেকে মেরে ফেলা। এবার তুমি বলো, গলায় যদি দড়ি দেয় তাহলে কি সে নিজেই নিজেকে মারতে পারবে? পারবে না। তাহলে এটা কিভাবে আত্মহত্যা হলো? না, কিন্তু তাহলে আত্মহত্যা মানে কি? এসব জানতে হয় না। তবে বর্তমানে মানুষ যেগুলোকে আত্মহত্যা বলে সেগুলো আত্মহত্যা নয়। জীবনে কখনো এসব কাজ করবে না, কেমন? কিন্তু কেন? কারণ তোমার জীবনের মূল্য তুমি ছাড়া আর কেউ বুঝবে না। দেখো না, টিভিতে মন্ত্রীরা বডিগার্ড নিয়ে ঘুরে বেড়ায়। হুম। কেন নিয়ে ঘুরে জানো? কেন? কারণ জীবন অনেক দামি, আর তাই তারা নিরাপত্তার জন্য বডিগার্ড নিয়ে ঘুরে বেড়ায়। ও। ওদের জীবনটা যতটুকু মূল্যবান, ঠিক তোমার জীবন ততটাই মূল্যবান। তারা নিজের জীবনের নিরাপত্তার জন্য বডিগার্ড নিয়ে ঘুরে বেড়ায়, আর সেম ভ্যালু তোমার জীবনেও। তুমি শুধু হতাশার জন্য নিজের জীবন বিসর্জন দিতে পারো না। মনে রাখবে, জীবন আর মান সম্মান এমন একটা জিনিস যা একবার হারালে শত চেষ্টা করেও আর ফিরে পাওয়া যায় না। বুঝতে পারছি। সুতরাং এমন কোনো কাজ করবে না যাতে তোমার ক্ষতি হয়। হুম। তুমি আমার কথা শুনবে কেন? তুমি তো শুধু ভাবির কথাটা শুনো। ভাবি বলেছে তোমার সব শুনতে। তাই নাকি? তার কি কি বলেছে? বলেছে তোমাকে অনেক অনেক ভালোবাসতে, সেটা তোমাকে বলা যাবে না, আর আমি তোমাকে বলবোও না। ও, তাহলে ভাবি তোমাকে বলেছে আমাকে ভালোবাসতে, আর সেটা আমাকে বলা যাবে না? না। আচ্ছা তুমি যাও, ঘুমাও, আমি আসছি। তাড়াতাড়ি আসবে, আমি কিন্তু ভয় পাই। আচ্ছা ঠিক আছে। জীবনে আমি এমন একজন মেয়েকে চেয়েছিলাম যাকে আমি যেটা বোঝাবো সেটাই বুঝবে, যার কাছে একমাত্র আমি সত্যি, বাকি সব মিথ্যা, যাকে নিজের মনের মাঝে রাজরানী করে রাখতে ইচ্ছে করবে। হয়তো খোদা আমাকে সেটাই দিয়েছে। মেয়েটা শুধু শারীরিক দিক থেকে বড় হয়েছে, কিন্তু মানসিক দিক থেকে মেয়েটা এখনো অনেকটা ছোট। এরপর আনহা আমাকে বলল, কই আসো? হ্যাঁ আসছি। আচ্ছা আসি তাহলে। বউ আমার খুব ভয় পায়। নিজের জীবনের মূল্য দিতে শিখুন। আবেগের বশে এমন কিছু করবেন না যার ক্ষতিপূরণ দেওয়া কখনো সম্ভব নয়। আর হ্যাঁ, সত্যি এটাই, আবেগ দিয়ে জীবন চলে না। শত কষ্ট হলেও বিবেক দিয়েই জীবন নির্ধারণ করতে হয়। কি করছি, কি করব, বারবার না করে ভেবে চিনতে একবার করাটাই বেটার। হোক না কষ্ট, তাতে কি? একটা কথা ভুলে গেলে চলবে না, শূন্যতা একদিন না একদিন পূর্ণতা পাবেই। কোনো কিছু করার আগে নিজের বিবেককে একটা বার প্রশ্ন করুন। যদি বিবেক পজিটিভ বলে তাহলে সেটা করবেন, নয়তো সেই কাজ থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকবেন। একটা কথা কখনো ভুলে গেলে চলবে না, কিছু ভুলের মাসুল আপনাকে দিতেই হবে। সেটা আজ হোক নয়তো কাল। সেই ভুলের মাসুল আপনাকে দিতে হবে, নয়তো আপনার সন্তানকে দিতে হবে। সেই ক্ষেত্রে আপনি যতই শক্তিশালী কিংবা প্রভাবশালী হন না কেন, কথাটা সবসময় মনে রাখবেন। আজ হয়তো আপনি শক্তিশালী, কিন্তু সময় আপনার চাইতে শক্তিশালী। সুতরাং ভেবেচিন্তে লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে। কারণ আজ আপনি যেই জায়গায় দাঁড়িয়ে আছেন, গতকালকে আমি সেই একই জায়গায় দাঁড়িয়েছিলাম, এবং আজকে আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি, আগামীকালকে আপনাকে সেই একই জায়গায় দাঁড়াতে হবে। মনে করেন আমার আম্মু একসময় ছোট ছিল, এরপরে আম্মু হলো, আবার একটা সময় আসবে শাশুড়ি হবে, আবার সময়ের পরিবর্তে দাদু নানু হবে। সুতরাং আপনি আপনার শাশুড়ির সাথে যেমন আচরণ করবেন, ঠিক সেই আচরণটা আপনার সাথে সময়ের পরিবর্তে আপনার ছেলের বউ করবে। এতে সন্দেহের বিন্দু মাত্র অবকাশ নেই। বিবেক দিয়ে কাজ করুন, দেখবেন এতে করে আপনার সাথে কিছু না কিছু ক্ষতির হাত থেকে বেঁচে যাবে। যাই হোক, এবার রুমে চলে যাই। বউ আমার একা একা বসে আছে। রুমে গিয়ে দেখি আনহা বসে আছে। ওকে বসে থাকতে দেখে আমি বললাম, কি ব্যাপার, ঘুমাওনি? বললাম না আমার একা একা ঘুম আসে না। আরে বাবা, না শুইলে ঘুম আসবে কি করে? আগে তো শুয়ে পড়ো। ভয় করে। কি আজব, কয়েকদিন পর বাচ্চার মা হবে, এখনো নাকি বাচ্চাদের মতো ভয় পায়?
কি বললে তুমি? কিছু না। আসো ঘুমাবো। হ্যাঁ আসছি। এটা তোমার বালিশ, এটা আমার। আচ্ছা। বিছানায় শোয়ার একটু পরে আনহা ঘুমিয়ে পড়ল। কত ইচ্ছে ছিল আমার রুমে একটা বালিশ থাকবে, আমার বউ আমার বুকে মাথা রেখে ঘুমাবে, কিন্তু না, সেটা আর হলো না। বালিশের পাশেই মোবাইলটা রাখা ছিল। মোবাইলটা নিয়ে গল্পটা লিখতে শুরু করছি। কিছুক্ষণ পর বুকের উপর ভারী কিছু একটা অনুভব করলাম। এরপর তাকিয়ে দেখি আনহা বালিশ ছেড়ে আমার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। মেয়েটা যেমন মিষ্টি তেমন মায়াবী। শুনেছিলাম যাকে মানুষ ভালোবাসে তার সব কিছু নাকি ভালো লাগে, সেই ক্ষেত্রে সে যেমনই হোক না কেন। হয়তো আমারও ঠিক তাই। মেয়েটা যেমন মিষ্টি তেমনই সুন্দরী। কে যেন বলেছে ঘুমালে নাকি মানুষের আসল সৌন্দর্য ফুটে ওঠে। সে মনে হয় তার মনের মানুষকে খুব কাছে থেকে দেখছে। বাচ্চা একটা মেয়ে, কেউ বুঝতে পারবে না এই মেয়েটা এতটা বাচ্চাদের মতো। আমি অনেক রাত পর্যন্ত ওর দিকে তাকিয়ে থাকি, কিন্তু তবুও যেন মন ভরছে না। তাছাড়া জীবনের প্রথম কোনো মেয়ের স্পর্শ। আনহার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। সকালবেলায় সূর্যের আলো এসে চোখে পড়েছে। এই সকালবেলায় আবার কে জানালার পর্দা সরিয়ে দিল? চোখ খুলতেই আমি অবাক হয়ে তাকিয়ে আছি, কারণ আমার সামনে ঘন লম্বা চুলে কালো শাড়িতে দাঁড়িয়ে আছে এক স্বর্গের পরী। আমি তো দেখেই একদম মুগ্ধ হয়ে গেছি। নিজের অজান্তেই আমি আনহার হাতটা ধরে আমার বুকের মাঝে জড়িয়ে নিলাম। এরপর কেন জানি না নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আনহার কোমল ঠোঁটের মাঝে নিজেকে আবৃত করলাম আর লিপস্টিকের স্বাদ নিলাম। ফার্স্ট টাইম লিপস্টিক খেয়েছি, যার জন্য অনুভূতিটা খুব গভীর ছিল। ঠিক তখনই আনহা বলল, এই কি হচ্ছেটা কি? আমি কিন্তু ভাবিকে সব বলে দিব। আমাদের স্বামী স্ত্রীর মাঝে ভাবি আসলো কোথায় থেকে? ভাবিকে বলবো না? আমি ভাবিকে সব বলি। আমাদের মাঝে যা কিছু হবে সব বলবে? হুম এখন যে আমি তোমাকে ইয়ে করলাম এটাও বলবে? হুম। তোমার লজ্জা করবে না? লজ্জা কেন করবে? ভাবি আমাকে কত বাপ্পি দিয়েছে। তবে তবে কি? তবে তোমার মতো ঠোঁটে দেয়নি, গালে দিয়েছে। প্লিজ ভাবিকে বলো না। কেন? বললে কি হতো? ভাবি লজ্জা পাবে। সত্যি? সত্যি। তোমার ফোনটা কোথায়? কেন? দাও না। পাগলিটা মোবাইল নিয়ে সাথে সাথে ভাবিকে কল দিয়ে লাইন বাই লাইন সব বলে দিল। আমি শুধু ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো বসে বসে শুনলাম। এটা কাকে বিয়ে করেছি আমি? এখন তো আমার নিজেরই লজ্জা লাগতেছে। কথা বলা শেষ করে আনহা আসলো মোবাইল দিতে। ঠিক তখনই আমি তাকে বললাম, কথাগুলো ভাবিকে বলা কি খুব জরুরি ছিল? হুম। ভাবি নাকি লজ্জা পায় না? তো তুমি বললে ভাবি নাকি লজ্জা পাবে। তো ভাবি কি লজ্জা পেয়েছে? ভাবি লজ্জা পেয়েছে। কি মজা, কি মজা। এটা কি হলো? মেয়ে তো এবার খুশিতে আত্মহারা হয়ে নিজে থেকে আমাকে একটা কিস করলো। এরপর আমি তো থ হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। যাই হোক, ভাবিও লজ্জা পাইছে, আমিও একটার সাথে আরও একটা বোনাস পেলাম। পাগলিটা হাসতে হাসতে চলে গেল। মেয়েটার মনটা অনেক ভালো। এরপর বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম আর আম্মুকে বললাম, আম্মু খিদে পেয়েছে, কিছু খেতে দাও। বস, আসছি। আনহা আর আম্মু আগে খেয়ে নিয়েছে। আমি খাবার খেয়ে টিভি অন করলাম। বসে বসে টিভি দেখতেছি। হঠাৎ আনহা এসে আমার পাশে বসে পড়ল। আমার পাশে বসতেই আমি তাকে বললাম, কি ব্যাপার মহারানী, আমার পাশে বসে পড়লে যে? ভাবি বলেছে সব সময় তোমার পাশে পাশে থাকতে। আবার ভাবি? আমরা দুজনে সোফায় বসে গল্প করছি। ঠিক সেই সময় আনহার বাবা, মানে আমার শ্বশুর আব্বা আসলেন। আনহা ওর বাবাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেছে। বাচ্চাদের মতো আচরণ করছে ওর বাবার সাথে। আমি শুধু দাঁড়িয়ে ওদের কাহিনী দেখতেছি আর মনে মনে ভাবতেছি, হে খোদা, আমার বউটা যেমন ঠিক তেমনই একটা মেয়ে আমাকে দিও। এরপর আমি এগিয়ে গিয়ে সালাম করলাম। তারপর কিছুক্ষণ গল্প করলাম। গল্প শেষে লাঞ্চ করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। শ্বশুরবাড়ি খুব বেশি দূরে না, তাই পৌঁছাতে খুব বেশি একটা সময় লাগেনি। শ্বশুরবাড়ি গিয়ে দেখি সবাই কাজে ব্যস্ত। শ্বশুরবাড়ি পৌঁছাতে শাশুড়ি মা আর ভাবি আসলেন। তাদেরকে সালাম দিলাম। ভাবি এসে আমাদের ব্যাগ নিল। তারপর ভাবি আমাদেরকে রুমে নিয়ে গেল। রুমে আসার পরে ফ্রেশ হয়ে 3 জন মিলে কিছুক্ষণ গল্প করলাম। একটু পর ভাবি বলল, এই যে আনা ইসলাম পুতুল, তা বাসরাত কেমন কাটলো? ভাবি লজ্জা না দিলে কি হয় না? লজ্জার কি আছে? বাসর অনেক ভালো কেটেছে ভাবি। তুমি জানো আমি না মায়ের কাছে ঘুমিয়েছি। আমি জানতাম তুমি এটাই করবে। যাও ফ্রেশ হয়ে আসো।
আনহা চলে গেল ওয়াশরুমে। এরপর ভাবি আমাকে বলল, অপূর্ব, তুমি কি ভাবছো আনার কোনো মানসিক রোগ আছে? না ভাবি, ঠিক তা নয়। আসলে ওর নাম যেমন পুতুল, দেখতেও পুতুলের মতো, আর কাজ করেও পুতুলের মতনই। আসলে পুতুলের মতো করে ওকে ওর বাবা ভাই লালন পালন করেছে। তুমি শুনলে অবাক হবে, ক্লাস 5-এ কোনো এক স্যার ওকে মেরেছে। এরপর থেকে ওর ভাই ওকে আর স্কুল যেতে দেয়নি। ছোট থেকেই ওর পৃথিবী হচ্ছে এই বাসা, বাইরে ঘুরতে কখনো দিত না। ওর ভাই এক হাতে স্কুল নিয়ে যেত, অন্য হাতে নিয়ে আসতো। কারোর সাথে কখনো মিশতে দিত না, তাই বাইরের পরিবেশ সম্পর্কে ওর তেমন ধারণা নেই। আচ্ছা, তুমি একটু মানিয়ে নিও প্লিজ। সমস্যা নেই ভাবি, বিয়ে যেহেতু করেছি মানিয়ে নিতে তো হবেই। আর ওর সামনে বেশি রেগে কথা বলো না, প্রচুর ভয় পায়। আর যদি কান্না শুরু করে তবে। আরে ভাবি, কোনো সমস্যা নেই, আমি সব ম্যানেজ করে নিব। আচ্ছা ঠিক আছে। ভাবি এই কথা বলে চলে যেতে লাগলো। দরজার কাছে গিয়ে আবার পিছনে তাকিয়ে বলল, চিন্তা করো না, এবার তোমার বউকে সব শিখিয়ে পড়িয়ে দেব। ভাবি কথাটা বলে হাসতে হাসতে চলে গেল। আমি একটু লজ্জাই পেলাম। কিছুক্ষণ পর আনহা ওয়াশরুম থেকে ফ্রেশ ওয়াশ চাচ্ছে। আমি ব্যাগ থেকে ফ্রেশ ওয়াশ বের করে ওকে দেওয়ার জন্য ওয়াশরুমের দরজার কাছে গিয়ে দরজা নক করলাম। আনহা দরজা খুলে ফেস ওয়াশের বদলে আমার হাত ধরে টেনে ভিতরে নিল। ভিতরে গিয়ে আমি যা দেখলাম তাতে আমি পুরাই থ হয়ে গেলাম। কারণ আনহা গোসল করছে। এই অবেলায় গোসল, ব্যাপার কি? এরপর আনহা আমাকে বলতে শুরু করলো, তুমি তুমি এখানে কেন? সরি, আমি কিছু দেখিনি। কথাটা বলেই আমি বাহিরে চলে আসলাম। আমি রুমে বসে আছি। কিছুক্ষণ পর আনহা ওয়াশরুম থেকে বের হলো আর আমাকে বলল, এই, তুমি ওয়াশরুমে ঢুকেছিলে কেন? আমি কখন ঢুকলাম? মানে? তুমি তো আমার হাত ধরে টেনে ভিতরে নিয়ে গেলে। আমি কিন্তু ভাবিকে সব বলে দিব। এর মাঝে ভাবি আসলো কোথায় থেকে? তুমি কেন ওয়াশরুমে গেছো? আরে বাবা, আমি কিছু দেখিনি তো। এমন সময় ভাবি রুমে চলে আসলো আর এসেই বলল, আনহা আর অপূর্ব দুজন খেতে আসো। ভাবি, তুমি জানো ও কি করেছে? কি? আমি গোসল করেছিলাম, তখন ও ওয়াশরুমে ঢুকেছিল। তো কি হয়েছে? একটা ছেলে হয়ে ও আমার সাথে ওয়াশরুমে ঢুকেছিল। আনা, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। কেন ভাবি? তুমিই তো বলো ছেলেদের কাছ থেকে দূরে থাকতে। বলছি, কিন্তু ও তোমার স্বামী, ওর অধিকার আছে ওখানে যাওয়ার। এই বিষয় নিয়ে যেন আর কোনো কথা না হয়। আর আনা, তুমি তোমাদের কোনো কথা আমাকে বলবে না, বুঝতে পারছো? হুম। অপূর্ব, আমি ওর হয়ে সরি বলছি, তাড়াতাড়ি খেতে এসো। ভাবি এই কথাটা বলে চলে গেল। মনে মনে আনহার প্রতি অনেক রাগ হচ্ছে, কিন্তু কিছুই বললাম না। ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম। সেদিন আর আনহার সাথে কথা বলিনি। যদিও আনহা বেশ কয়েকবার কথা বলেছে, কিন্তু তাতে আমি কোনো রেসপন্স করিনি। রাতে শুয়ে আছি। একাই শুয়ে আছি। আনহা হয়তো ওর বাবার সাথে ঘুমিয়েছে। মোবাইলটা হাতে নিয়ে গল্পটা লিখতে শুরু করলাম। ঠিক সেই সময় ভাবি আর আনহা রুমে আসলো। এরপর আনহাকে রেখে ভাবি চলে গেল। একটু পর আনহা আমাকে বলতে শুরু করলো, এই কি করো? আমি কোনো কথা বলিনি। আনহা আমাকে চুপ থাকতে দেখে আবারও বলল, এই কথা বলো না কেন? ঘুমাবো। আচ্ছা। আর কোনো কথা না বলে আমি শুয়ে পড়লাম, কারণ রাগটা তখনও ছিল। দেখলাম আনহা আমার পাশে শুয়ে পড়ল, তাই আমি উঠে গিয়ে লাইট আর দরজা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ পরে কারো কান্নার শব্দ পাচ্ছি। খুব আস্তে আস্তে কাঁদছে, তাই আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আনহার দিকে তাকালাম। তাকিয়ে দেখে আনহা কান্না করছে। এ মা, এই মেয়ে তো দেখি কান্না করতে করতে বালিশ ভিজিয়ে ফেলেছে। ওর এমন কান্না দেখে আমি বললাম, এই আনহা, কাঁদছো কেন? আনহা কোনো কথাই বলছে না। আমি আবার বলতে লাগলাম, কি হলো, কথা বলবে না? আর এভাবে কাঁদছো কেন তুমি? তুমি আমি কি? তুমি আমার উপর রাগ করেছো কেন? তাই বলে তোমাকে কাঁদতে হবে? হুম। আচ্ছা বাবা, এখন তো কান্না থামাও। আমি আর কখনো ভাবিকে কোনো কিচ্ছু বলবো না। তাই? হুম। আচ্ছা, এখন কান্না থামাও। তাহলে বলো, তুমি আর রাগ করবে না? আচ্ছা, করব না। ঠিক তখনই মোবাইলে কে যেন মেসেজ করেছে। মোবাইলটা হাতে নিয়ে দেখি ভাবি মেসেজ করেছে। মেসেজে লেখা ছিল, কি বউ, কি একটু পরিবর্তন হয়েছে? এখন বুঝতে পারলাম ভাবি ওকে কিছু উল্টাপাল্টা বুঝিয়েছে। কিন্তু কি এমন বলল? এখন রিপ্লাইও করা যাবে না, কারণ আনহা আমাকে যেইভাবে জড়িয়ে ধরে আছে তাতে ভাবিকে রিপ্লাই দেওয়া সম্ভব নয়।
তার উপর জামা কাপড় সব ভিজে গেছে। একটা মানুষ এত কান্না কিভাবে করে বুঝি না। এরপর আমি আনহাকে বললাম, এই সরো, কেন? কাপড় চেঞ্জ করব। কেন? পুরোটা তো চোখের জলে ভিজিয়ে দিয়েছো। এরপর আনহা কাপড় আনতে গেল, কিন্তু এটা কি করে সম্ভব? মাত্র কয়েক ঘন্টার মধ্যে একজন মানুষ এতটা বদলে যায় কি করে? নিশ্চয়ই ভাবির কাছে জাদু আছে। একটু পর আনহা কাপড় নিয়ে আসলো আর আমাকে বলল, এই নাও তোমার কাপড়। আচ্ছা তুমি তাহলে যাও, ঘুমাও। আনহা আমার কথা শুনে কোনো কথা বলল না, চুপ করে দাঁড়িয়ে রইল। তাই আমি আবার বললাম, কি হলো, ঘুমাবে না? হুম। তাহলে যাও কোথায় যাব? তোমার আব্বু আম্মুর কাছে। আমি এখানে ঘুমাবো? ও, তারপর রাতে কি হবে না হবে সব ভাবিকে বলবে, তাই তো? এই না, আমি ভাবিকে কিছুই বলবো না। সত্যি তো? হুম। তাহলে আসো, ঘুমাও। আনহা খাটে ওঠে ডিরেক্ট আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। ভাবি কি এমন জাদু করেছে জানতে খুব ইচ্ছে করছে। এরপর আমি আনহাকে বললাম, এখন ঘুমাও। একটা কথা বলবো তোমায়। বলো। একটু জড়িয়ে ধরো না। ধরেছি তো। আরো শক্ত করে। বাব্বা, আজ এত রোমান্টিক হলে কি করে? ভাবি আজ অনেক কিছু বলেছে আমায়। কি কি বলেছে? ওসব স্বামীদের বলতে হয় না। তাই? হুম। তাহলে একটু আদর করি। আনহা কোনো কথা বলছে না, চুপচাপ আমাকে জড়িয়ে ধরে আছে। আমি আরো শক্ত করে আনহাকে জড়িয়ে বুকের মাঝে নিলাম। এরপর ধীরে ধীরে ওর ঠোঁটের দিকে এগোতে থাকলাম। কিন্তু আমি এগোনোর আগেই, আচ্ছা থাক, সেটা না হয় নাইবা বললাম। আর আপনারাও শোনার জন্য বসে থাকেন কেন? আপনারা আজব একটা মানুষ, অন্যের পার্সোনাল কথাগুলো শুনতে নেই, বুঝলেন? সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাহিরে বের হলাম। ভাবি আমাকে দেখে মুচকি মুচকি হাসছে। ভাবির এই রহস্যময় হাসির মানে বুঝতে পারলাম না, তাই গাধার মতো আমিও মুচকি হেসে দিলাম। এরপর খাওয়া দাওয়া শেষ করে বসে বসে টিভি দেখছি। ঠিক তখনই ভাবি পাশে এসে বসলো আর বলল, কি অপূর্ব, রাত কেমন কাটলো? অসাম। না মানে রাত আবার কেমন কাটবে, যেমন কাটার তেমনই কেটেছে। আমার কাছে লুকে কোনো লাভ নেই। যদিও আনা আমাকে কিছু বলেনি, কিন্তু কালকে তো ওর ক্লাস নিয়েছি, তাই না? আচ্ছা ভাবি, আপনি কি এমন করেছেন যে ও এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেল? ওকে শুধু বুঝিয়েছি স্বামীর মানে কি। আচ্ছা। তবে কখনো মেয়েটাকে কষ্ট দিও না। ও অনেক আদরের মেয়ে। কোনো কাজ কোনোদিন কেউ ওকে হাত দিতে দেয়নি। কোনটা ঠিক কোনটা ভুল এটা সম্পর্কে তেমন কোনো ধারণা নেই ওর। একটু মানিয়ে নিও। ওটা নিয়ে চিন্তা করবেন না, আপনি শুধু আমার বউটাকে ইয়ে করে দেন। কি? না মানে সমস্যা নেই, আমি সব মানিয়ে নিব। ভাবি আর আমি কথা বলতেছি, ঠিক সেই সময় আনহা আসলো আর এসেই আমার পাশে বসলো। আমার পাশে বসতেই ভাবি বলে উঠলো, কিরে, আগে তো সে আমার পাশে বসতি, আর এখন? তোমার পাশে বসার সময় শেষ। তাই? আচ্ছা, তোমরা বসে গল্প করো, আমি চা করে নিয়ে আসছি। ভাবি কথাটা বলে চলে গেল। আমি আর আনহা বসে আছি। আনহা আমার দিকে আর আমি আনহার দিকে তাকিয়ে আছি। দুজনের কেউ কোনো কথা বলছি না। হঠাৎ আনহা চোখ সরিয়ে মাথা নিচু করলো। বুঝতে পারছি কিছুটা লজ্জা পেয়েছে। এরপর আমি ওকে আরো কাছে নিয়ে আসলাম। ঠিক তখনই আনহা আমাকে বলে উঠলো, এই কি করছো? ভাবি আসবে তো। আগে তো সবকিছু ভাবিকে বলতে, এখন আবার কি হলো? আগে তো আমি এমন ছিলাম না, এখন আমি সব জানি। কি জানো? সবকিছু। সবকিছু বলতে কি কি, নাকি আমায় বলা যাবে না? তোমায় বলা যাবে? তাহলে বলো। এমন সময় ভাবি রুমে চলে আসলো আর আমাদেরকে বলল, এই নতুন পায়রা পায়রি এমন সুপারগুলো আটার মতো চিপকে বসে আছো কেন? এখন বাচ্চাদের লজ্জা শরম যে কই গেল, শ্বশুর বাড়িও বোঝে না। ভাবি কথাগুলো বলছে আর হাসছে। এরপর আমি একটু এদিকে সরে বসলাম। আনহা মনে হয় লজ্জা একটু বেশি পেয়েছে, তাই উঠে চলে যেতে লাগলো। আনহার এমন কাণ্ড দেখে ভাবি বলে উঠল, এই যে মহারানী, কোথায় যাচ্ছেন? রুমে। হয়েছে, অনেক লজ্জা পেয়েছেন, লজ্জায় লাল টমেটো হয়ে গেছে। এখন আসেন, চা খাবেন। তারপর আনহা ধীরে ধীরে হেঁটে এসে এবার ভাবির পাশে বসলো। ঠিক তখনই ভাবি বলল, কি ব্যাপার, এখানে বসলে কেন? এমনি। যাও অপূর্বর পাশে গিয়ে বসো। আচ্ছা। আনহা এবার আমার পাশে এসে বসলো। ঠিক তখনই ভাবি বলে উঠল, তোমাদের দুজনকে অনেক সুন্দর লাগছে। আমি আনহাকে এক হাতে জড়িয়ে ধরে বললাম, ভাবি নজর দিবেন না কিন্তু। তোমাদের নজর দেব কেন? আমার কি স্বামী নেই? তো আনহা রানী, রাত কেমন কাটলো? তোমায় বলবো কেন? আমায় বলা যাবে না? না, যাব না। আনা তো অনেক বড় হয়ে গেছে। আচ্ছা তোমরা থাকো, আমি রান্না করব।
এই কথা বলে ভাবি রান্না করতে চলে গেল। এরপর আনহা উঠে রুমে চলে গেল। আমিও একা একা বসে না থেকে রুমে চলে আসলাম। রুমে আসতেই আনহা আমাকে বলল, কি ব্যাপার রুমে আসলে যে? আমার বউ রুমে আসলো তাই। ভাবি কি ভাববে? এখন তো দেখি পুরো লজ্জাবাতি লতা হয়ে গেছো। জানো, ভাবি কালকে আমাকে অনেক কিছু বলেছে। কি কি বলেছে? স্বামী স্ত্রী কি কি করে, স্বামীর চাওয়া পাওয়া কি, আর স্বামী স্ত্রীর কথার বাহিরে কাউকে বলতে নেই এগুলো। তাই? হুম। তাহলে তো আমার বউ বেশ বড় হয়ে গেছে। আমি কি ছোট নাকি? তাই তো ভাবতাম। এই কথা বলে আমি গিয়ে দরজা বন্ধ করে দিলাম। ঠিক করা আনহা আমাকে বলল, এই কি করছো? দেখতেই তো পাচ্ছ দরজা বন্ধ করছি। কেন? স্বামী স্ত্রী যা যা করে তা করতে। এই না, আমার সামনে আসবে না। কেন? আসবে না বলছি। এই কথা বলে আনহা পিছনে যেতে লাগলো। পিছাতে পিছাতে আনহার পিঠ দেওয়ালে আটকে গেছে। আমি ওর কাছে গেলাম। এতটাই কাছে গেলাম যে আনহার বেড়ে যাওয়া শ্বাস প্রশ্বাস আমার কানে আসতেছে। ও মনে হয় একটু ভয় পেয়েছে। তাই আমি বললাম, ভয় পেয়েছো? ভাবি বলেছে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকতে হয়। আমি জানি তুমি এখন প্রিপেয়ার্ড না। তাহলে এইভাবে এগিয়ে আসছো কেন? তুমি পিছনে পিছাচ্ছ তাই। আর তোমার শরীর ঘেমে যাচ্ছে দেখে আমার খুব হাসি পাচ্ছে তাই। ও, আনহাকে টেনে বুকের মাঝে নিলাম। ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। এরপর আমি আনহাকে বলতে শুরু করলাম, শুনো, আমি তোমার স্বামী। সুতরাং তোমার সুবিধা অসুবিধা যদি না বুঝতে পারি, তাহলে আমার আর বাহিরের একটা মানুষের মাঝে কি পার্থক্য থাকলো বলো? ভাবি ঠিকই বলে, তুমি অনেক ভালো। তাই? কিন্তু তুমি কান্না করছো কেন? আমি তো ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা, এখন কান্না থামাও। হুম। এত ভয় পেলে হবে? অন্তত একটা ইয়ে তো দিতে পারবো, তাই না? না। আচ্ছা। আনহাকে ছেড়ে দিয়ে রুম থেকে বের হয়ে যাচ্ছি। ঠিক তখনই আনহা সামনে এসে দাঁড়ালো আর বলল, কোথায় যাও? বাহিরে। রাগ করেছো? না, রাগ করবো কেন? রাগ করিনি। তোমায় বলেছি না আমার উপর রাগ করবে না। আরে বাবা, আমি রাগ করিনি তো। আমি তো আর কথা বলতে পারলাম না। এর আগেই আনহার ঠোঁট আমার বাকশক্তি কেড়ে নিয়েছে। ঠোঁট থেকে ঠোঁট সরিয়ে পাগলিটা লজ্জা পেয়েছে, যার কারণে আমার বুকে মুখ লুকিয়েছে। এরপর আমি আনহাকে বললাম, পিচ্চিটা লজ্জা পেয়েছে বুঝি? এই, আমাকে একদম পিচ্চি বলবে না। বাসর ঘরে বসে যে চকলেট খাই তাকে পিচ্চি বলবো না তো কি বলবো? ও, চকলেট খাবে? আমার কাছে অনেকগুলো চকলেট আছে। না, এখন খাবো না। কেন? মাত্রই তো একটা চকলেট খেয়েছি। কখন? এখনই তো তুমি খাইয়ে দিলে। আনহা আমার কথা শুনে হালকা ধাক্কা দিয়ে বলল, যা, দুষ্টু কোথাকার। বুঝতে পারলাম বউ একটু লজ্জা পেয়েছে। তবে আনহা রানী যদি চায় তাহলে আমি তার চকলেট ফিরিয়ে দিব। এরপর আমি বললাম, আনহা রানী যদি চায় তাহলে আমি তার চকলেট ফিরিয়ে দিব। হুম, দাও। এরপরের ফিলিংসটা না হয় নাইবা বললাম। এর পরের দিন দুপুরের খাবার খেয়ে বাসায় চলে আসলাম। বউ আগের থেকে অনেক বেশি অ্যাক্টিভ হয়েছে। তবে আমি ভাবতেছি, ভাবি কি জিনিস এত তাড়াতাড়ি আমার বউকে চেঞ্জ করে দিল। বাসায় এসে আবার অফিসের চাপ শুরু হলো। এরপর আমি আনহাকে ডাক দিলাম, আনহা, হ্যাঁ বলো। সকাল সকাল আমাকে ডেকে দিও। কেন? অফিস আছে। আচ্ছা, ডেকে দিব। আমি ঘুমালাম। এখনই ঘুমাবা? হ্যাঁ বেবি, খুব ক্লান্ত লাগছে। ঠিক আছে, ঘুমাও। আমি ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে কারো হাসির শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমের কারণে চোখ খুলতে চাচ্ছে না, তবু জোর করে খুললাম। চোখ খুলে দেখি আনহা আমার বুকের উপর মাথা রেখে মোবাইলে গেম খেলছে আর হাসছে। আনহার এমন কাণ্ড দেখে আমি বললাম, কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি? ঘুম আসছে না? কি করছো? গেমস খেলি। মোবাইলটা কার? এটা আমার মোবাইল। আচ্ছা, এবার তাহলে মোবাইলটা রেখে ঘুমিয়ে পড়ো। আমাকে জড়িয়ে না ধরলে ঘুম আসে না? আরে বাবা, সেটা বললেই তো পারো। আসো, কাছে আসো। তুমি তো তখন ঘুমিয়ে গেছো। আচ্ছা বাবা, আসো, এবার ঘুমাও। আনহাকে জড়িয়ে ধরলাম। আনহা বাচ্চাদের মতো গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। আসলে এই মেয়েকে বড় কে বলবে? যে মেয়ে রাত 12টায় মোবাইলে গেমস খেলে তাকে কি কেউ বড় বলবে? এরপর দুজনে ঘুমিয়ে গেলাম। সকালবেলায় ঘুমিয়েছিলাম। আনহা এসে আমাকে বলল, এই, তোমার অফিস আছে না? কে? ও তুমি? উঠবে না? হ্যাঁ, উঠতেছি। তোমার অফিস আছে তো কখন যাবে? যাবো, এখনই যাব। তাড়াতাড়ি উঠো, আজকে মা আর আমি রান্না করেছি। তাই? হুম। আমার হাতটা একটু ধরবে? কেন? উঠতে পারছি না। আচ্ছা। এই কথা বলে আনহা হাতটা বাড়ালো। আনহা হাতটা বাড়াতেই আমি ওর হাত ধরে টেনে আমার কাছে নিয়ে আসলাম। আমার কাছে নিয়ে আসতেই আনহা বলতে শুরু করলো, এই কি করছো? মা চলে আসবে তো। আরে বাবা, আমার বউ আমি যা ইচ্ছে তাই করব, তাতে মা এসে কি করবে? এই, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, নয়তো তোমার অফিসে দেরি হয়ে যাবে।
কথাটা বলতে না বলতেই বাহিরে থেকে আম্মু বলতে শুরু করলো, এই অপূর্ব, তাড়াতাড়ি ওঠ, অফিসে যাবি কখন? আসছি মা। এই অফিসের জ্বালায় বউয়ের সাথে একটু রোমান্সও করা যাবে না? নতুন বউয়ের সাথে একটু রোমান্স করব, সেটারও কোনো উপায় নেই। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম। অফিসে যাব, সব ঠিকঠাক করে নিলাম, কিন্তু সমস্যা একটাই, টাই বাঁধতে পারি না। তাই আম্মুকে ডাকতে শুরু করলাম, আম্মু, ও আম্মু। আসছি। কি ব্যাপার আজকে এত শান্ত? কোনো বকাবকি করছে না? মনে হয় আজ মুড ভালো আছে। আম্মু আর আনহা রুমে আসলো, আর রুমে এসেই আম্মু আমাকে বলল, কি হলো, সারের মতো চিৎকার করছিস কেন? জানতাম এই কথা বলবে, কারণ এই কথাটা না বললে তোমার পেটের ভাত হজম হয় না। কথাটা বাইরে থেকে বললে মনে হয় ফিলিংস কম লাগতো। তাই রুমে এসে বলল, আমি আম্মুকে বললাম, মা টাইটা বেঁধে দাও। আজ পর্যন্ত একটা টাই বাঁধতে পারিস না? এত কথা বলো কেন? বেঁধে দাও না। তোর বউ টাই বাঁধতে পারে, আমাকে না ডেকে তোর বউকে ডাকলেই তো পারিস। কি বললে? ও টাই বাঁধতে পারে? আগে যদি জানতাম বউ টাই বাঁধতে পারে তাহলে কি তোমাকে ডাকতাম বকা খাওয়ার জন্য? তোর তো এটা অভ্যাস, বকা না খেলে পেটের ভাত হজম হয় না। আমি গেলাম, আর হ্যাঁ, সাবধানে যাস, কেমন? আচ্ছা। আম্মু চলে গেল। আনহা আমার সামনে দাঁড়িয়ে টাই বেঁধে দিচ্ছে। এমনিতেই অনেক কাছে আছে, তার উপর আবার ওর কোমর ধরে আরো কাছে টেনে নিয়ে আসলাম। এরপর আনহা আমাকে বলল, এই, তোমার টাই বাঁধা শেষ? তো এখন ছেড়ে দাও। তুমি টাই বাঁধতে পারো, আগে বলবে না? তুমি কি আমাকে বলেছিলে? তা অবশ্য ঠিক। আচ্ছা আমি গেলাম। এই শোনো, বলো। ভাইয়া রোজ অফিসে যাওয়ার সময় ভাবিকে একটা দেয়। তো তোমারও কি লাগবে? মানে ভাইয়া ভাবিকে দেয়, সেটাই তোমাকে জানালাম। ও আচ্ছা, বাচ্চা মেয়ের মতো তো দেখি বুদ্ধি ভালোই আছে। এই, একদম বাচ্চা বলবে না। আচ্ছা বলবো না। এখন যাই। যাই না, আসি বলতে হয়। এটা আবার কার কাছ থেকে শিখলে? এটাও ভাবি ভাইয়াকে সবসময় বলতো। পাগলি। আচ্ছা আসি। মায়ের সাথে থেকো সব সময়, কেমন? আচ্ছা, ঠিক আছে। প্রায় অনেক দিন পর অফিসে গেলাম। কলিগরা সবাই আমাকে দেখে মজা নিচ্ছে, তার উপর আবার অনেক দিনের কাজের প্রেশার। অফিসে গিয়ে সেই লেভেলের ব্যস্ত হয়ে পড়লাম, বাসায় যে একটা কল করব সেটা মনেই ছিল না, কারণ মোবাইলটা হাতে নেওয়ার সময় হয়নি। রোজ সন্ধ্যা 7টার মধ্যে আমি বাড়িতে পৌঁছে যাই, কিন্তু আজ 9টা বেজে গেছে, তবুও আমি অফিসে। ফোনটা হাতে নিয়ে দেখি 20 বার কল দিয়েছে। ফোনটা সাইলেন্ট মোডে ছিল, যার জন্য বুঝতে পারিনি। এখন আমি কি কল করব? না থাক, একটু পর তো বাসায় চলে যাব। অবশেষে বাসার উদ্দেশ্যে অফিস থেকে বের হলাম। ঠিক তখনই মোবাইল বেজে উঠলো। মোবাইলটা হাতে নিয়ে দেখি ভাবি কল করেছে। কলটা রিসিভ করলাম আর বললাম, হ্যাঁ ভাবি বলুন। তুমি এখন কোথায়? এই তো ভাবি, মাত্র অফিস থেকে বের হলাম। বাসায় ফিরবে কখন? এই তো এখনই ফিরবো। বাসা থেকে যে তোমায় কল দিয়েছে, রিসিভ করোনি কেন? বাসায় যে একটা নতুন বউ আছে, সেটা কি তোমার মনে আছে? মনে থাকবে না কেন? একবারও কল করেছো? না করিনি। মেয়েটা কান্না করছে। সরি ভাবি। আমাকে সরি বলে লাভ নেই, তাড়াতাড়ি করে বাসায় চলে যাও। আচ্ছা ঠিক আছে ভাবি। আচ্ছা, রাখি তাহলে। ওকে বাই। এই কথা বলে ফোন কেটে দিয়ে তাড়াতাড়ি করে বাসায় চলে গেলাম। বাসায় ফেরার আগে দোকান থেকে কিছু চকলেট কিনলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। যেইভাবে আম্মু আমার দিকে তাকালো, মনে হয় আমি কাউকে হত্যা করে এসেছি। আমার সাথে কোনো কথা বলল না। তারপর আমি আম্মুকে বললাম, আম্মু খিদে পেয়েছে। টেবিলে রাখা আছে, যা খেয়ে নে। তোমরা খেয়েছো? খেয়েছি, শুধু তোর বউ খায়নি। কেন? আমি কি জানি, তোর মোবাইল কোথায়? এই তো আমার কাছেই আছে। কতবার ফোন করেছে, একবার দেখ। কে ফোন করেছিল? আনহা ফোন করেছিল। মেয়েটা কান্না করে না খেয়ে শুয়ে পড়েছে। আচ্ছা ঠিক আছে আম্মু, তুমি রুমে যাও, আমি আসছি। এই কথা বলে আমি রুমে চলে আসলাম। রুমে এসে দেখি আনহা শুয়ে আছে। ধীরে ধীরে আমি ওর কাছে গেলাম। গিয়ে দেখি আনহা এখনো কাঁদছে। ভিতরে কেমন জানি অপরাধ বোধ কাজ করছে। পিছন থেকে আনহার গায়ে হাত দিতেই আমার দিকে ঘুরে তাকালো। আমাকে দেখেই কোনো কথা না বলে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। আনহার এমন করে কান্না করতে দেখে আমি বললাম, এই পাগলি কি হয়েছে? আনহা কোনো কথা বলছে না, কান্না করেই যাচ্ছে। ওর এমন কাণ্ড দেখে আমি আবার বললাম, আরে বাবা কান্না করছো কেন, বলবে তো কি হয়েছে। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর আনহাকে স্বাভাবিক করলাম। এরপর আমি আনহাকে বললাম, কি হয়েছে আমাকে বলো। তুমি একবারও আমাকে ফোন করোনি কেন? সরি, ভুল হয়ে গেছে। মা বললো তুমি প্রতিদিন 7টা বাজে বাসায় আসো। যখন দেখলাম 7টা বেজে গেছে কিন্তু তুমি আসছো না, তখন কত ভয় হচ্ছিল জানো তুমি। আর হবে না, প্রমিস। পাগলিটা এই কয়েকদিন আমাকে এতটা ভালোবেসে ফেলবে বুঝতে পারিনি। পাগলিটাকে বুকে জড়িয়ে নিলাম। এখনো একটু কাঁদছে। আরে আমার তো মনেই নেই ওর জন্য চকলেট নিয়ে এসেছি। এরপর আমি আনহাকে বললাম, আনহা
হুম। মুখটা একটু তুলো, তোমার জন্য চকলেট নিয়ে এসেছি। আমার চকলেট লাগবে না। কেন চকলেট লাগবে না? তাহলে তুমি রোজ দেরি করে বাসায় আসবে? কে বলল রোজ দেরি করে বাসায় আসবো? বাবা এমন করতো? আচ্ছা ঠিক আছে, ডিনার করনি কেন? তোমাকে ছাড়া খেতে ইচ্ছে করছে না তাই। আচ্ছা চলো খেতে যাই। কথাটা বলে আমি আনহাকে নিয়ে খাবার খেতে ডাইনিং টেবিলে আসলাম। এরপর দুজনে খাবার খেতে শুরু করলাম। আমি আনহাকে খাইয়ে দিচ্ছি। খাবার শেষ করে ওকে কোলে করে রুমে নিয়ে আসলাম। তারপর আমি আনহাকে বললাম, আনহা একটা কথা বলবো? হুম, বলো। আর কখনো কান্না করবে না। কান্না করলে তোমাকে পেতনির মতো লাগে। আমার কথাটা শুনে আনহা রেগে গিয়ে আমার কলার ধরে বলল, কি? আমি পেতনি? সেটা তো বলিনি। তাহলে কি? কিছু না। এই আমি চকলেট খাবো। আচ্ছা খাও, অনেকগুলো নিয়ে এসেছি। ওই ওই চকলেট না, তাহলে কোন চকলেট? সেদিন আমি তোমাকে যে চকলেট দিয়েছিলাম সেটা খাবো। তো খাও, আমি কি মানা করেছি? কথাটা শেষ করতে না করতে আনহা আমাকে একটা পাপ্পি দিল। তবে পাপ্পি দিয়ে বউ মনে হয় লজ্জা পেয়েছে, তাই লজ্জায় আমার বুকে মুখ লুকিয়েছে। ওর লজ্জা মাখা মুখ দেখে আমি বললাম, কি হলো মহারানী, আপনি কি লজ্জা পেয়েছেন? কই না তো। তাহলে মুখ লুকিয়েছেন কেন? এমনি। ঘুমাবেন না? হুম, ঘুমাবো। তো চলুন শুয়ে পড়ি। আচ্ছা, আমাদের বেবি কবে হবে? তোমার মাথায় আবার বেবির চিন্তা আসলো কোথায় থেকে? ভাবি বলেছে। কি বলেছে ভাবি? বলেছে যদি বেবি হয় তাহলে বেবির জন্য হলেও বারবার ফোন করবে। আরে পাগলি, আমাদের বিয়ের তো এখনো 1 মাসও হয়নি। তাই বলে কি আমাদের বেবি হবে না? কিছুদিন যাক তারপর। না, আমার এক্ষুনি বেবি লাগবে। তুমি আমাকে ফোন করো না। কাল থেকে রোজ ফোন করব, ওকে? সত্যি? হ্যাঁ সত্যি। এখন চলো ঘুমাবো। হুম, চলো। এরপর দুজনে শুয়ে পড়লাম। আনহা আমাকে জড়িয়ে ধরে আছে। পাগলিটা ওর বালিশ রেখে আমার বুকের উপরে শুয়ে আছে। এটাই তো চেয়েছিলাম আল্লাহর কাছে। সকালবেলায় কারো ভেজা চুল থেকে কয়েক ফোঁটা জল আমার মুখে পড়লো। চোখ খুলে দেখি একটা পরী আমার সামনে বসে আমার দিকে তাকিয়ে আছে। আমার চোখ তো সরাতেই পারছি না ওর দিক থেকে। ইচ্ছে করছে অনন্তকাল ধরে এইভাবে তাকিয়ে থাকি ওর দিকে। আমার এমন তাকানো থাকতে দেখে আনহা বলল, এই এমন হা করে কি দেখছো? পরী দেখছি। তাই? বাচ্চা মেয়েটাকে আজ অনেক বড় লাগছে। আমি কি এখনো বাচ্চা আছি? না না না, আপনি তো অনেক বড় হয়ে গেছেন। অফিসে যাবে না? ইচ্ছে করছে না, তবুও যেতে হবে। তাহলে ওঠো। একটু কাছে আসো না। না না, তুমি দুষ্টুমি করবে। আমি একাই করি দুষ্টমি, আর আপনি করেন না, তাই না? আমি কখন করলাম? আচ্ছা ঠিক আছে, আমিও আর দুষ্টমি করব না। এই, রাগ করছো? আমি কারোর উপর রাগ করি না, তাহলে মুখ ঘুরালে কেন? আমার ইচ্ছে তাই। আমার দিকে তাকাও। পারবো না। কান্না করব কিন্তু। এই না না না, কান্না করো না। তাহলে রাগ করছো কেন? আচ্ছা ঠিক আছে বাবা, আর করব না। সত্যি তো? হ্যাঁ সত্যি। তাহলে জড়িয়ে ধরো। পাগলি একটা। এরপর উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে অফিসে চলে গেলাম। দুপুরবেলায় মনে হলো আনহাকে তো ফোন করিনি, তাই সাথে সাথে বাসায় ফোন করলাম আর বললাম, হ্যালো আম্মু, বলো। দুপুরে খেয়েছো? হ্যাঁ, তুই? আমি এখনো খাইনি। আনহা খেয়েছে? না, খায়নি। আচ্ছা কোথায় ও? দাঁড়া দিচ্ছি। এরপর আম্মু আনহাকে মোবাইলটা দিল। মোবাইলটা হাতে নিয়ে আনহা আমাকে বলল, এই যে মহারানী, আপনি এখনো খাবার খাননি কেন? খিদে পাইনি, আর খাওয়ার আগে তো তোমাকে ফোন করতাম। ও আচ্ছা। তুমি খেয়েছো? না, খাইনি। কখন খাবে? একটু পরে খেয়ে নিব। তাড়াতাড়ি খেয়ে নিও কিন্তু। আচ্ছা ঠিক আছে। বাসায় কখন আসবে? সন্ধ্যায়। গতদিনের মতো দেরি করবে না কিন্তু। তোমার ফোন নাম্বারটা দাও তো। আমার তো ফোন নাম্বার নেই। তোমার হাতে ফোন দেখলাম যে। শুধু ফোনটা আছে, সিম নেই। তাহলে ফোন কিনেছো কিসের জন্য? গেমস খেলার জন্য। হাই রে বাচ্চা মেয়ে। কি বললি? কিছু না, বাই মহারানী। এই তাড়াতাড়ি বাসায় আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আসবো। এরপর কলটা কেটে দিয়ে অফিসের কাজে মনোনিবেশ করলাম। কাজের চাপে আজকেও দেরি হয়ে গেল। পাগলিটা মনে হয় আজকেও কান্না করেছে। অফিসের কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই আনহা এসে দরজা খুলে দিল। দরজা খুলে দিয়ে আনহা চলে গেল। এ কি, আজকে আনহা আমার সাথে কথা না বলে চলে গেল? মনে হয় কোনো ঘাপলা আছে। আম্মু আর আনহা বসে বসে টিভি দেখতেছে। আমি আসার পর আনহা আর টিভিও দেখলো না, চুপচাপ রুমে চলে গেল। এরপর আমি আম্মুকে বললাম, আম্মু খেয়েছো? না, তোর জন্য বসে আছি। তোর আব্বুও খায়নি। আব্বু এসেছে? হ্যাঁ। আমি রুমে গিয়ে
আব্বুর সাথে দেখা করে আমার রুমে চলে আসলাম। আমার রুমে এসে দেখি আনহা ফোনে গেমস খেলছে। চুপি চুপি ওর কাছে গেলাম। এরপর পেছন থেকে জড়িয়ে ধরলাম। আনহা কিছুটা চমকে উঠল। কি আজব, কোনো কথাই বলল না। বুঝতে পারছি নিশ্চয়ই অভিমান করেছে। তাই আমি আনহাকে বললাম, কি ব্যাপার, কথা বলবে না? এমন করে না লক্ষ্মী বউ, আম্মু খেতে ডাকছে, চলো খেতে যাই। আনহা আমার সাথে কোনো কথা না বলে মোবাইলটা রেখে বাইরে চলে গেছে। আমিও ফ্রেশ হয়ে খাবার খেতে আসলাম। খাওয়া দাওয়া শেষ করে আনহা রুমে চলে আসলো। আমি বসে বসে আব্বুর সাথে ব্যবসা নিয়ে একটু কথা বলছিলাম। তারপর আমিও রুমে চলে আসলাম, কিন্তু বউ তো এখন আমার সাথে কথা বলছে না। দেরি করে বাসায় এসেছি, এটাই আমার দোষ। ও গড, এখন কিভাবে বউয়ের রাগ ভাঙাবো? গতকালকে অফিস থেকে এসে বউয়ের কত আদর পেয়েছি, কিন্তু আজ বউ আমার সাথে কথাই বলছে না। মনে মনে অফিসের বস আর কাজের গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করলাম। আনহা রুমে এসে ফোন নিয়ে আবার গেমস খেলছে। এখন তো ইচ্ছে করছে ফোনটাই ভেঙে ফেলি। এরপর আমি আনহাকে বললাম, আনহা রানী, ও আনহা রানী। কি হয়েছে কি? আরে কথা বলো না কেন? কখন আসার কথা ছিল? সরি তো। আমার বেবি চাই। আবার? তুমি আমায় বেবি দিবে কিনা বলো? কথাটা কান্না করতে করতে বলল। ওর এমন কান্না মাখা মুখ দেখে আমি বললাম, এই পাগলি, তুমি কান্না করছো কেন? তুমি খুব বাজে, খুব 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 বাজে। কি বললে? আমি খুব বাজে? হ্যাঁ, তুমি খুব বাজে। সত্যি? না, পাগলি একটা। সরি বউ, আর এমন হবে না। এটা কালকেও বলেছিলে। কাজের চাপ ছিল তো। সব সময় শুধু কাজ আর কাজ। আমার কথা তোমার মনেই পড়ে না, তাই না? কে বলেছে মনে পড়ে না? আমি তো সব সময় তোমার কথা ভাবি। মিথ্যা কথা। তাহলে একবারও ফোন করোনি কেন? করেছিলাম তো। শুধু একবার? তাহলে কয়বার করব? ভাইয়া 2 ঘন্টা পর পর ভাবিকে ফোন করে। আচ্ছা বাবা, আমিও করব। এবার কান্না থামাও। আমি জানি তুমি করবে না। আরে পাগলি, বলছি তো করব। সত্যি তো? সত্যি। আর তাছাড়া কালকে তো রবিবার, কালকেও কি অফিসে যাব নাকি? ও হ্যাঁ, তাই তো, কালকে তো রবিবার। বউয়ের মুখে হাসি ফুটেছে। প্রিয় মানুষের সাথে সময় কাটাতে মানুষ এত খুশি হয়, ওকে না দেখলে বুঝতে পারতাম না। এরপর আমি আনহাকে বললাম, তো এখন এখন কি? আমি কি আমার পাওনা আদর পাবো না? না, পাবে না। কেন? কারণ তুমি অপরাধ করেছো, আর এটা তার শাস্তি। কি বলো? এমন করো না প্লিজ। বেশি কথা বলো কেন? যাও ঘুমাও। পিচ্চি বউ দেখে রীতিমতো শাসন করছে। এমনটাই তো চেয়েছি, কেউ একজন আমাকে ভালোবাসবে, আদর করবে, শাসন করবে। মহান আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া আনহাকে আমার জীবন সঙ্গী হিসেবে দেওয়ার জন্য। এরপর আমি আনহাকে বললাম, সত্যি তুমি আমার সাথে এমন করতে পারবে? হ্যাঁ, পারবো। এটাও কি তোমাকে ভাবি শিখিয়ে দিয়েছে? হয় তুমি আমাকে বেবি দিবে, নয়তো আজ থেকে তোমার আদর বন্ধ। বেবি এখন হবে কিভাবে? অনেক দেরি হবে। না, আমার বেবি এখনই লাগবে। আচ্ছা, গুগল থেকে ডাউনলোড করে নামিয়ে দেই। কি? আমার সাথে ফাইজলামি হচ্ছে? তাহলে তোমাকে এই মুহূর্তে বেবি কোথায় থেকে দিব? তাহলে যাও, নিচে শুয়ে পড়ো। সিরিয়াসলি? হুম। কালকেই থানায় গিয়ে পুরুষ নির্যাতনের মামলা করব। যা ইচ্ছে তাই করো, আমি কাউকে ভয় পাই না। আমার তো এখন সন্দেহ হচ্ছে, কেউ আমার বউকে বদলে নিয়ে গেল না তো? আমার বউ তো দেখি বড্ড চালাক হয়ে গেছে, রীতিমতো আমাকে শাসন করছে। এরপর আমি আনহাকে বললাম, আচ্ছা যাচ্ছি, তার আগে একটা কথা বলবো। কি কথা বলবে বলো? আজকে সারাদিন কার কার সাথে কথা বলেছো? কেন? এটাও একটা গেম। ভাবি আর আব্বুর সাথে? শ্বশুর মশাই তো এমন কিছুই করবে না, তাহলে কে এমনটা করলো যার কারণে বউ আমাকে এতটা অত্যাচার নির্যাতন করছে? এরপর আমি আনহাকে বললাম, কার সাথে বেশিক্ষণ কথা বলেছো? কেন, ভাবির সাথে। ও আচ্ছা। এখানে গেমের কি হলো? অনেক কিছু। এখন চলো ঘুমাবো। এই, তুমি নিচে নামো। সত্যি সত্যি উপরে ঘুমাতে দিবে না? না, একদম না, নিচে নামো বলছি। আমি আর কিছুই বললাম না, সোজা নিচে একটা চাদর বিছিয়ে নিলাম। পাশের রুম থেকে কোলবালিশটা নিয়ে আসলাম, যেটা বিয়ের পর অন্য রুমে রেখে দিয়েছি। সেই কোলবালিশটা আবার আনতে হলো। একাই নিচে শুয়ে পড়লাম। মোবাইলটা হাতে নিয়ে কিছুক্ষণ গল্পটা লিখলাম। লিখে মোবাইলটা পাশে রেখে চুপচাপ শুয়ে পড়লাম। একটু পর আনহা আমাকে বলতে শুরু করলো, এই ঘুমালে? আমি শুনেও না শোনার ভান করে আছি। আরও বেশ কয়েকবার আনহা আমাকে এইভাবে ডাকলো, কিন্তু আমি আগের মতো চুপচাপ শুয়ে আছি। এরপর আনহা নিচে নামলো আর আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। আমি তো মনে মনে খুব হাসছি। এরপর একটু জেগে যাওয়ার অভিনয় করলাম এবং জেগেই গেলাম, কারণ আনহা যেন
বুঝতে পারে আমি ঘুমিয়েছিলাম, তাই একটু চমকে উঠলাম আর বললাম, এ কি তুমি এখানে? তাহলে কোথায় থাকবো? খাটে যাও। তুমিও চলো। লাগবে না, আমি এখানেই বেশ ভালো আছি। তাহলে আমিও এখানে থাকবো? ঠান্ডা লেগে যাবে তো। তোমারও তো ঠান্ডা লেগে যাবে, তুমিও ওপরে চলো। কেন? তোমায় ছাড়া আমার ঘুম আসে না। তো আমি কি করব? খাটে চলো। আচ্ছা চলো। বউকে নিয়ে খাটে আসলাম আর বললাম, জানতে পারবে না, তবুও কেন নিচে শুতে বললে? তুমি দেরি করে আসো কেন? আমার বাজে লাগে না বুঝি, তাই রাগ করে বলেছি। আমি বলছি তো, আর হবে না। গত দিনেও এই কথা বলেছো। আচ্ছা বাবা, সরি। আমার একটা বেবি দিবে? এই বেবির ভূত আবার চাপলো? দিবে কিনা সেটা বলো। দিব বাবা, দিব। আমি আগে একটু স্যাটিসফাই হই তারপর। আচ্ছা এখন আমার আদরটা। আচ্ছা। উম্মুয়া। তারপর দুইজনে কিছুক্ষণ উম্মা উম্মা করে ঘুমিয়ে পড়লাম। আজকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। আনহা রুমে নেই, মনে হয় ওয়াশরুমে। কোলবালিশটা নিচে পড়ে আছে, তাড়াতাড়ি ওটা তুলে নিলাম। এবার কোলবালিশটা জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আনহা রুমে আসলো, এসে আমার দিকে তাকিয়ে আছে, তবে সেটা রাগী লোক নিয়ে। তবে আমি সেটা খুব ভালো করে জানি, কোলবালিশ নিয়েছি বলেই রাগ করেছে। আমি চুপি চুপি ওর দিকে তাকাচ্ছি, কিন্তু আনহা বুঝতে পারছে না। রাগে তো একদম লাল টমেটো হয়ে গেছে, না জানি কি করে বসে। তবে আজ রবিবার, ছুটির দিন, আজকে সারা দিন তোমাকে জ্বালাবো বউ। আপনাদের কাছে বউ জ্বালানোর কোনো উপায় জানা থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছেও বউ জ্বালানোর আইডিয়া আছে, তবু আপনাদের কাছ থেকে শিখতে চাই। কোনো কথাই বলছি না, চুপ করে শুয়ে আছি। আনহা বেশ কয়েকবার আমাকে জাগানোর চেষ্টা করলো, কিন্তু আমি তো জেগেই আছি, আমায় আর কি জাগাবে। এরপর আনহা আমাকে বলল, এই ওঠো না, আর কত ঘুমাবে? আমি ধীরে ধীরে চোখ খুললাম আর বললাম, কি হয়েছে, ডাকছো কেন? আর কত ঘুমাবে? আর একটু ঘুমাই। আনহা আমার আরো কাছে এসে আমার মুখের কাছে মুখ নিয়ে আসলো। আমি ইচ্ছে করে কোলবালিশটার মাঝে মুখ লুকালাম। এবার আর আনহার দিকে না তাকিয়ে চুপচাপ শুয়ে রইলাম। কিছুক্ষণ পর একটু একটু কান্নার শব্দ ভেসে আসতে লাগলো। পাগলিটা কি কান্না করছে নাকি? তাকিয়ে দেখি পাগলিটা সত্যি সত্যি কান্না করছে। ওর এমন কাণ্ড দেখে আমি বললাম, এই পাগলি, কান্না করছো কেন? তুমি যদি কোলবালিশকে এত ভালোবাসবে, তাহলে আমাকে বিয়ে করার কি দরকার ছিল? মানে কি বলছো? তুমি কোলবালিশকে জড়িয়ে ধরে শুয়ে আছো, আমার দিকে একটিবারের জন্যও তাকাও না। আরে বাবা, বেশ কিছুদিন পর কোলবালিশটা পেলাম, অনেক দিনের বন্ধু। কোলবালিশ পেয়ে তুমি আমাকে ভুলে গেছো? কি বলো, কিভাবে? তুমি আমার দিকে একবারও তাকাওনি। তাকালাম তো। আমি শাড়ি পরেছি, দেখেছো? বউটাকে দেখার জন্য মনের ভিতর লাড্ডু ফুটেছে, কিন্তু না, তাহলে সব শেষ হয়ে যাবে। এই জন্য হালকা ভেবে বললাম, হ্যাঁ দেখেছি, অনেক ভালো লাগছে। কোলবালিশ পেয়ে আজ তুমি আমাকে একবারও জড়িয়ে ধরলে না। শাড়ি পরেছো তাই? কারণ শাড়ি সমস্যা করতে পারে। তাহলে এক্ষুনি শাড়ি চেঞ্জ করছি। এই যা, এবার ফেসে গেলাম মনে হয়। আনহা আমার কাছ থেকে উঠে একটু পাশে গিয়ে শাড়ি খুলতে শুরু করলো। আমি চুপি চুপি পিছনে গিয়ে জড়িয়ে ধরলাম আর বললাম, এই পাগলি, কি করছো? শাড়ি খুলছি। কেন? শাড়ি সমস্যা করে তাই। কে বলেছে? তুমিই তো বলেছো। আমি তো তোমাকে রাগানোর জন্য বলেছি। কেন? আমার পিচি বউটাকে আমি না রাগালে কে রাগাবে? আমি কিন্তু বাচ্চা নেই। শাড়ি পরার কারণে বাচ্চা বউটাকে অনেক বড় লাগছে। আমি বাচ্চা না। তাহলে একটু আগে ভ্যা ভ্যা করে কান্না শুরু করেছিলে কেন? তুমি আমার দিকে তাকাওনি তাই। শুধু এটার জন্য? আর আমার আদর কোলবালিশকে দিচ্ছ। পাগলি একটা, তোমার আদরের ভাগ কেউ নিতে পারবে না। সত্যি করে বলো, আমার আদরের ভাগ কখনো কাউকে দিবা না? কখনো না। আমার এত সুন্দর পিচ্ছি বউ থাকতে কাকে আদর করতে যাব বলো? তাহলে কোলবালিশটা আমি লুকিয়ে রাখবো। কেন? ওটা আবার কি করলো? ওটা তো আজ আমার আদরের ভাগ নিয়েছে। ওটা তো কোনো মেয়ে না। তাতে কি হয়েছে? বেশি কথা বললে আমি ওটাকে কেটে ফেলবো। এই না, তুমি ওটাকে লুকিয়ে রাখো, এটাই বেটার। আচ্ছা ঠিক আছে। তো আমি এখন আদর করব কাকে? কেন আমায় করবে? এবার বউকে কোলে তুলে নিলাম, তারপর নিয়ে খাটে রাখলাম। খাটে নিয়ে রাখতে বউ আমাকে বলল, এই কি করছো? আমার পিচ্ছি বউকে আদর করছি। এখন হবে না, তুমি গিয়ে গোসল করে নাস্তা করে আসো। আর তুমি? আমি মায়ের সাথে খাবার রেডি করব। আর একটু পরে যাও। না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা যাও। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। গিয়ে দেখি আব্বু আম্মু সবাই বসে আছে। আনহা শাড়ি পরেছে বলে সবাই বলছে ওকে অনেক সুন্দর লাগছে।
আমি শুধু শুনছি আর মনে মনে বলছি দেখতে হবে না বউটাকার। তবে অবাক হলাম এটা দেখে যে আনহা আব্বুর সাথে হেসে হেসে কথা বলছে। আমি যাকে এত ভয় পাই তার সাথে হেসে হেসে কথা বলছে আনহা। আমি গিয়ে চুপচাপ বসে পড়লাম। চেয়ারে বসতেই আম্মু আমাকে বলল, আজ দুপুরে রান্না হবে না। কেন আম্মু? আমার রান্না করতে ভালো লাগছে না তাই। আজকে তো সানডে, আমার ছুটি। তো আজকে আমি আর আনহা রান্না করব। কিন্তু আমি তো ভালো করে রান্না করতে পারি না। আমি শিখিয়ে দিব। আচ্ছা। এবার একজন নতুন মেম্বার আনার ব্যবস্থা করো। মানে? তুই তো আর ব্যবসা দেখবি না, তাই না? আমিও তো বুড়ো হয়ে যাচ্ছি, আমার নাতি কেমন ব্যবসা বুঝে দিতে হবে না? তাড়াতাড়ি একটা নাতি আনার ব্যবস্থা করো। আমি কোনো কথা বলছি না, শুধু নিচের দিকে তাকিয়ে কথাগুলো শুনছি। কিছুক্ষণ পর আর চোখে আনহার দিকে তাকালাম। তাকিয়ে দেখি ও মিটি মিটে হাসছে। শুধু হাসছে না, আব্বুর দিকে তাকিয়ে ধন্যবাদ বলছে। বুঝতে পারলাম এটা ওদের মাস্টার প্ল্যান। কিছুক্ষণ পর আব্বু আনহাকে বলে উঠল, এই আনহা, জি বাবা বলুন। আমি আর তোমার মা একটু বাইরে যাব, সন্ধ্যায় ফিরবো। তোমরা শুধু নিজেদের খাবার রান্না করি। আচ্ছা ঠিক আছে। এরপর আব্বু আম্মু নাস্তা শেষ করে রেডি হয়ে আব্বুর কোনো বন্ধুর বাসায় চলে গেলে না। আমি রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আনহা রুমে এসে হাসতে লাগলো। ওকে এমন হাসতে দেখে আমি বললাম, কি হলো, হাসছো কেন? আমার বেবি দিবে না তুমি? এবার কোথায় যাবে? জানি তো তোমরা সবাই মিলে মাস্টার প্ল্যান করছো। হুম। দাঁড়াও দেখাচ্ছি মজা। কথাটা বলে আনহাকে টেনে খাটের উপর শুয়ে দিলাম। ঠিক তখনই আনহা বলে উঠল, রান্না করতে হবে না? আব্বু আম্মু তো চলে গেছে, সুতরাং আমরা আজকে বাইরে খেয়ে নিব। না, তুমি আজ আমাকে রান্না শিখাবে। মা বলেছে তুমি অনেক ভালো রান্না করতে পারো। আম্মু তোমাকে শিখিয়ে দিবে? না, তুমি কি করতে হবে আমাকে? তুমি শুধু আমায় বলবে কোনটা কখন কতটুকু দিতে হবে। আচ্ছা চলো। আনহা আর আমি রান্নাঘরে আসলাম। আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি, আরও তাই তাই করছে। কিন্তু আমি আনহাকে পিছন থেকে জড়িয়ে ধরার লোভ সামলাতে পারলাম না। পিছন থেকে জড়িয়ে ধরলাম। আনহা চমকে উঠল এবং শিউরে উঠল। হাতে থাকা বাটিটা ফ্লোরে পড়ে গেল, এমনকি বাটিটা ভেঙেও গেল। নিজেদের অজান্তে কোন এক অজানা দেশে হারিয়ে যাচ্ছি আমরা। হঠাৎ আনহা চিৎকার করে উঠল। আনহার চিৎকারে বাস্তবে ফিরে আসলাম। নিচের দিকে তাকিয়ে দেখি আনহার পা কিছুটা কেটে গেছে, পড়ে যাওয়া বাটিকে একটা ভাঙা টুকরোতে লেগে। আনহা অনেক কান্না করছে। ওর কান্না দেখে আমি বললাম, এই পাগলি, কান্না করছো কেন? আমি আছি তো। আনহা কান্না করেই যাচ্ছে। আরে বাবা কিচ্ছু হবে না, কান্না করিও না প্লিজ। কিন্তু পাগলিটা আমার কোনো কথা শুনছে না, কান্না করেই যাচ্ছে। এখন ওর ভয়টা কাটাতে হবে। আনহা শক্ত করে জড়িয়ে ধরে আছে আমাকে। মাঝে মাঝে একটু কান্না করতে চাইলেও পারছে না, কারণ আমি ধমক দিয়ে চুপ করিয়ে দিচ্ছি। এরপর আনহাকে কোলে করে রুমে নিয়ে গেলাম। রুমে গিয়ে ওর পা ব্যান্ডেজ করে দিলাম। এরপর ওকে খাটে শুয়ে দিয়ে আমি রান্নাঘরে আসলাম। রান্না শেষ করে আবার রুমে গেলাম। গিয়ে দেখি আনহা ঘুমিয়ে গেছে। তাই ওকে আর না ডেকে আমি ছাদে চলে গেলাম। ছাদ থেকে এসে দেখি আনহা জেগে আছে আর বাচ্চাদের মতো ভ্যাবে করে কান্না করছে। ওর এমন কান্না দেখে একটু ধমকের গলায় বললাম, এই বাচ্চা মেয়ে, কান্না করছো কেন? এক ধমকে কান্না স্টপ হয়ে গেল। বুঝতে পারছি ভয় পেয়েছে, তাই ওর কাছে গিয়ে বসলাম। ওর হাতটা ধরলাম, কিন্তু কিছুতেই ধরতে দিচ্ছে না। ওর এমন বিহেভ দেখে আমি বললাম, কি হয়েছে, এমন করছো কেন? কোথায় কি হয়েছে? কিছু হয়নি। আমাকে বলবে না? কি বলবো? কান্না করছো কেন? তুমি আমাকে একা রেখে কোথায় গিয়েছিলে? আরে পাগলি, আমি ছাদে গিয়েছিলাম। তুমি জানো না আমি একা একা ভয় পাই। সরি, আর এমন হবে না। আর এইটুকুর জন্য কান্না করতে হয় বুঝি? কান্না করবো না তো কি করব? বাসায় কেউ নেই, আমিও হাঁটতে পারছি না। পায়ে খুব ব্যথা করছে। হুম। আচ্ছা আমি খাবার নিয়ে আসছি। খাবার খাওয়ার পর তোমাকে একটা ব্যথার ওষুধ খাইয়ে দিব। আমি গোসল করব না? সকালেই তো গোসল করছো। তাই বলে কি এখন করতে হবে না? না করলেও সমস্যা নেই। এরপর একটা প্লেটে করে খাবার নিয়ে আসলাম। এসে দুজনে খেতে লাগলাম। আমি আনহাকে খাইয়ে দিচ্ছি আর ও আমাকে খাইয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর আনহা আমাকে বলে উঠল, এই, তুমি না আমার খুব ভালো একটা স্বামী। তাই কিভাবে শুনি? অনেকভাবে। তুমি আমাকে কত ভালোবাসো, কত যত্ন করো। এই পাগলি, তুমি কি অন্য কেউ? তুমি তো আমার শরীরের একটা অংশ, আমার হাড়। তোমাকে ভালো না বাসলে কাকে ভালোবাসবো বলো? হুম। খাবার শেষ করে আনহার হাত পরিষ্কার করে আনহাকে শুইয়ে দিয়ে আমি ফ্রেশ হলাম। এরপর রুমে এসে ওকে ওষুধ খাইয়ে দিলাম। তারপর আমি রুমে এসে শুয়ে পড়লাম। আনহা আমার বুকের উপর মাথা দিয়ে শুয়ে আছে। হুট করে আনহা আমাকে বলে উঠল, এই বলো তো, আমাদের ছেলে বেবি হবে নাকি মেয়ে বেবি হবে? আবার বেবি? বলো না। কি বলবো? আমাদের ছেলে বেবি হবে নাকি মেয়ে বেবি হবে? মেয়ে বেবি। কেন?
কারণ আমার মেয়ে বেবি অনেক ভালো লাগে আর পছন্দ করি। ও আচ্ছা, তার নাম রাখবে কি? টুনি পাখি। ছি, এটা কোনো নাম হলো? হ্যাঁ। থাক বাবা, তোমার দেওয়ার দরকার নেই, আমার বাবা মা দিবে। আচ্ছা ঠিক আছে। এই শোনো না, হ্যাঁ বলো। শাড়িটা চেঞ্জ করব, কেন? অস্বস্তিকর লাগছে। আচ্ছা যাও। তুমি চেঞ্জ করে দাও না। তুমি করো। তুমি থাকতে আমাকে চেঞ্জ করতে হবে, আর তাছাড়া আমি তো অসুস্থ। আমি একটা ছেলে হয়ে তোমার শাড়ি চেঞ্জ করব? তো কি হয়েছে, তুমি আমার বেবির বাবা না? শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে তো। তাই? হুম। থ্যাংক ইউ। তুমি জানো শাড়ি পরা মেয়েদেরকে দেখতে আমার অনেক ভালো লাগে। কি, তার মানে তুমি শাড়ি পরা মেয়েদের দিকে তাকিয়ে থাকো? এটা কখন বললাম? তুমি এটাই বলেছো। না না, আমি এটা বলিনি। লজ্জা করে না নিজের বউ থাকতে অন্য মেয়েদের দিকে তাকাতে? এখানে লজ্জার কি আছে? আচ্ছা তুমি কি আমার সাথে ঝগড়া করছো? হ্যাঁ, করছি। তুমি ঝগড়া করা কবে শিখলে? কেন, ভাবির কাছ থেকে শিখেছি, কিন্তু তোমাকে বলা যাবে না। ভাবির কাছে শিখেছো কিন্তু আমায় বলা যাবে না? বাহ, গুড, ভেরি গুড। ভাবি আমার পিচ্চি বউটাকে এত বড় বানাচ্ছে কেন সেটাই তো বুঝতে পারছি না। তুমি আবার আমায় পিচ্ছি বললে? তুমি তো পিচ্চি, আর পিচ্চিকে পিচ্চি বলবো না তো কি বলবো? আমি পিচ্ছি না, আমি এখন বড় হয়ে গেছি। সেটা তো বুঝতেই পারছি। ভাবির কাছ থেকে শিখেছো আর সেটা আমাকে বলা যাবে না? যেটা তোমাকে বলা যাবে না সেটা বলবো কেন তোমায়? আনহা আর আমি কথা বলছি ঠিক সেই সময় আনহার আব্বু মানে আমার শ্বশুর মশাই কল দিয়েছে। কলটা রিসিভ করে আনহাকে দিলাম। আনহা কথা বলছে, যদিও আনহা আমার বুকের উপর মাথা রেখে ফোনে কথা বলছে, তবু ওদিকে তেমন লক্ষ্য করিনি। কথা বলা শেষ, আমি আনহার দিকে তাকিয়ে আছি। আমার অমন তাকানো দেখে বলল, কি হলো? কিছু না। তাহলে এইভাবে তাকিয়ে আছো কেন? তোমাকে দেখছি। আমাকে দেখার কি আছে? এই কথাটা বলে আনহা আমার ঠোঁটের সাথে ওর ঠোঁটগুলো মিলিয়ে দিল। প্রায় 2 মিনিট এভাবে থাকার পর আনহা আমাকে বলল, এই, আমার না খুব লজ্জা করছে। বাচ্চা মেয়েদের এই একটাই সমস্যা। বাচ্চা বলবে না। আচ্ছা বাবা, বলবো না। এখন বলো শ্বশুর মশাই কি বলল? আমাকে নিতে আসবে। আচ্ছা কতদিন থাকবে? 10 দিন। ভেরি গুড। তা কবে যাবে? কালকে। অনেক খুশি তাই না? তুমি আর আমি একসাথে যাব। আমি যাব মানে? তুমি যাবে না? আমার অফিস আছে তো। তাহলে আমি একাই যাব নাকি? তোমাকে একাই যেতে হবে। তুমি একাই থাকবে? হুম। আচ্ছা, আমি 2 দিন থেকে চলে আসব। তুমি কোলবালিশটা দিয়ে যাও, তারপর তুমি যতদিন ইচ্ছে থাকো। আমি কোনো কোলবালিশ দিব না। খুঁজে বের করব। আমি সাথে করে নিয়ে যাব। পাশের রুমে যেটা আছে ওটা নিয়ে আসবো। এই, বাবাকে ফোন করো। কেন? করতে বলেছি, করো। এরপর আমি শ্বশুর মশাইকে ফোন করলাম। আনহা কথা বলছে। কথা বলা শেষ করে আমাকে মোবাইল দিয়ে দিল। মোবাইল দেওয়ার সাথে সাথে আনহাকে বললাম, একটু আগেই তো কথা বলছো, এখন আবার কল দিয়ে কি বলছো? বাবাকে আসতে না করলাম। কেন? তুমি আমার আদরের ভাগ কোলবালিশকে দিবে, এটা আমি মেনে নেব। তাহলে যাবে না তুমি? যাব, তোমার অফিস যেদিন বন্ধ থাকবে সেদিন। আচ্ছা। আমার বউটা আসলেই অবুঝ। শক্ত করে বুকের মাঝে জড়িয়ে নিলাম পাগলিটাকে। পিচিটা আমার বুকের সাথে একদম মিশে গেছে। আমি আলতো করে আনহার কপালে একটা চুমু দিলাম। আনহা আমার দিকে তাকালো, তাকিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরলো আমাকে। ঠিক সেই সময় মোবাইলটা বেজে উঠলো। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি আব্বু কল করেছে। কলটা রিসিভ করলাম আর বললাম, হ্যাঁ আব্বু বলো। আমরা আজকে বাসায় আসবো না। কেন? তোর সোহেল আঙ্কেলের বাসায় থাকবো। ও আচ্ছা। তোরা শুধু নিজেদের খাবার রান্না করে খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে। এরপর ফোনটা কেটে দিলাম। আনহা তখন আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। কিছুক্ষণ পর আনহা আমাকে বলল, বাবা কি বলল? ওনারা নাকি আসবেন না। কেন? বাবার বন্ধুর বাসায় থাকবে। ও, রাতে কি খাবো? নো টেনশন, একটু পর আমি বাইরে গিয়ে নিয়ে আসবো। আমি একা একা বাসায় থাকবো না। তো কি করবে? তোমার সাথে যাব। আপনার যে পা কেটে গেছে। তাতে কি হয়েছে? তুমি আমাকে কোলে করে নিয়ে যাবে। সেটা মনে আছে? আমার কি আর কোনো কাজ নেই? দেখো, কান্না করব কিন্তু। বাচ্চাদের মতো কান্না করব এমন করো কেন তুমি? তুমি আবার আমায় বাচ্চা বললে। কই না তো। আচ্ছা, আমি যাব। না তুমি যাবে না, তুমি গেম খেলো, আমি গিয়ে নিয়ে আসছি। না, আমিও যাব। চলো রান্নাঘরে চলো, রান্না করব। আচ্ছা চলো, আমি রান্না করব, কিন্তু দরকার নেই,
একবার রান্না করতে গিয়ে এই অবস্থা, পরের বার না জানি কি হয়। আমি কি করেছি? তুমিই তো পেছন থেকে এসে। থাক, আর বলতে হবে না, এখন সব দোষ আমার একার। আপনি তো কিছুই করেননি। আমি আবার কি করলাম? বাধা দিলেই তো হতো। আমার স্বামী আমাকে আদর করছে, আমি কেন বাধা দিতে যাব? এতে তো আমার ক্ষতি। বাধা না দিয়েও তো ক্ষতি আপনার হয়েছে ম্যাম। এখন ঝগড়া না করে রান্নাঘরে চলো। আচ্ছা চলো। এই, আমাকে নিয়ে যাও। হেঁটে আসো। পারবো না, আমাকে কোলে করে নিয়ে যাও। আনহাকে কোলে করে রান্নাঘরে দিয়ে যাচ্ছি। আনহা আমার গলা জড়িয়ে ধরে আছে আর মুখে চুমু দিচ্ছে। তাই আমি আনহাকে বললাম, শুরু তো তুমি করো। আমার স্বামীকে আমি আদর করব না তো কে করবে? বুঝতে পারছি, তোমাকে রান্নাঘরে নিয়ে গেলে আমার আর রান্না করা হবে না। শিওর, আবার কারো না কারো ক্ষতি হবে। না, কিছু হবে না, আমি তোমার পেছনে বসে থাকবো। দরকার নেই, তুমি সোফায় বসে টিভি দেখো। না, আমি তোমার সাথে রান্নাঘরে যাব। আমি আনহাকে জোরে একটা ধমক দিলাম। আনহা চুপ হয়ে গেল, টলটলে চোখে আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলার সাহস পাচ্ছে না। এই মনে হয় 2 চোখ দিয়ে বৃষ্টি নামবে। আনহার দিকে তাকিয়ে আমার খুব হাসি পাচ্ছে। একটু ধমক দিলে কেউ এত ভয় পায়? এরপর আমি গিয়ে আনহার পাশে বসলাম আর চোখের টলটলে জলগুলো মুছে দিলাম। এটা কি হলো? চোখের জল মুছে দেওয়ার সাথে সাথে তো দেখি ওর কান্না আরও বেড়ে গেল। আনহার কান্না দেখে আমি বললাম, এই পাগলি, কান্না করছো কেন? তুমি অনেক বাজে, আমাকে ধমক দাও। আচ্ছা বাবা, আর হবে না, এবার কান্না থামাও। সব সময় তুমি এই কথা বলো, কিন্তু পরে আবার সব ভুলে যাও। এই সামান্য ধমকে কেউ এত ভয় পায়? তুমি জানো না আমি ভয় পাই? জানি তো, তুমি তো একটা বাচ্চা। আমি মোটেও বাচ্চা না। আচ্ছা বাবা, তুমি বাচ্চা না, তুমি 3 বাচ্চার মা। এখন বসে বসে টিভি দেখো। আচ্ছা, আমাদের বেবি কবে হবে? এই রে, কথাটা বলে মনে হয় ফেঁসে গেলাম। এরপর আমি আনহাকে বললাম, আচ্ছা তুমি থাকো, আমি রান্না করছি। আমি আনহার কপালে একটা চুমু দিয়ে রান্নাঘরে চলে গেলাম। আনহা পিছন থেকে বেশ কয়েকবার আমাকে ডাকলো, আমি একবারও পিছনে তাকালাম না। আমি রান্নাঘরে রান্না করছি। আনহা টিভি দেখছে না, টিভি অন করা আছে, কিন্তু উনি টিভি না দেখে রান্নাঘরের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে রান্নাঘরে মোটু পাতলু হচ্ছে। রান্না শেষ করে আনহাকে খাইয়ে দিচ্ছে আর ও খাচ্ছে। একটু পর আনহা আমাকে বলল, এই, তুমি খাও না কেন? তুমি খাও, আমি পরে খাবো। না, এসব বললে হবে না, দুজন একসাথে খাবো। দাঁড়াও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। ওকে। খাবার শেষ করে আবার আনহাকে কোলে করে রুমে নিয়ে গেলাম। রুমে নিয়ে আনহাকে খাইতে শুয়ে দিয়ে বললাম, এখন কি ব্যথা কমেছে? তবে একটু ব্যথা আছে। ওষুধ খেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, দাও। পরদিন সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হচ্ছি অফিস যাওয়ার জন্য। আনহা এখনো ঘুমাচ্ছে, তাই ওকে আর ডাকলাম না। কিন্তু সমস্যা হচ্ছে, টাই পড়তে পারি না। আনহাকে কি ডাকবো? না থাক, এত সুন্দর ঘুম নষ্ট করা ঠিক হবে না। ঘুমের মধ্যে আনহাকে খুব মায়াবী লাগছে, যা ভাষায় প্রকাশ করার ক্ষমতা নেই। ইচ্ছে করছে অফিস না গিয়ে শুধু ওর দিকে তাকিয়ে থাকি। এদিকে অফিস যাওয়ার সময় হয়ে যাচ্ছে, বাসায় তো কেউ নেই। হঠাৎ করে যদি জেগে যায় তাহলে তো কান্না করবে। এরপর আম্মুকে ফোন করে তাড়াতাড়ি বাসায় আসতে বলে দিলাম। আমি রুম থেকে বের হচ্ছি, ঠিক তখনই আনহা আম্মাকে বলে উঠল, কোথায় যাচ্ছ? এই যা, এই অসময়ে ঘুমটা ভাঙার সময় হলো? ঘুম ভাঙার আর কোনো সময় পেল না। এরপর আমি আনহাকে বললাম, অফিসে যাচ্ছি। ও, মা এসেছে? না, এখনো আসেনি, একটু পর আসবে। তুমি আমায় একা রেখে যাচ্ছ? এই কথা বলে আবার কান্না শুরু করলো। কি মেয়ের পাল্লায় পড়লাম রে বাবা, কথায় কথায় শুধু কান্না করে। এরপর আমি আনহাকে বললাম, তুমি কান্না করছো কেন? আমি একা একা বাসায় থাকতে পারবো না গো। তাহলে? তুমি আমার সাথে বাসায় থাকো। পাগল হয়েছো নাকি? অফিসে না গেলে চাকরি থাকবে? তাহলে আমাকেও তোমার সাথে অফিসে নিয়ে যাও। তুমি অফিসে গিয়ে কি করবে? কেন, তোমার সাথে থাকবো। না, তুমি বাসায় থাকো। দেখো, কান্না করব কিন্তু। করো কান্না, আমি গেলাম। এই কথা বলে আমি রুম থেকে বের হয়ে গেলাম। হঠাৎ রুম থেকে চিৎকার শুনতে পেলাম। চিৎকার শুনে দৌড়ে আবার রুমে আসলাম। রুমে এসে দেখি পাগলিটা হয়তো তাড়াতাড়ি করে নামতে গিয়ে আবার সেই কাটা জায়গায় আঘাত পেয়েছে। আমি দৌড়ে আনহার কাছে গেলাম। এরপর ওকে ধরে খাটে বসালাম। ইচ্ছে করতেছে কষে একটা থাপ্পড় মারি, কিন্তু রাগটাকে কন্ট্রোল করলাম। রাগ করে ওর দিকে তাকিয়ে আছি, তাতেই কান্না শুরু করে দিয়েছে। আনহার পা আবার নতুন করে ব্যান্ডেজ করে দিলাম। ব্যান্ডেজ করা শেষে আনহা আমাকে বলল,
আমিও তোমার সাথে যাব। আম্মু একটু পরে চলে আসবে। আমার একা একা খুব ভয় করে গো। উফ, কি যে করি। এই বাচ্চা মেয়েটাকে নিয়ে তো মহা ঝামেলায় পড়লাম। কিছু করার নেই। আনহাকে নিয়ে অবশেষে অফিসে চলে আসলাম। অফিসের সবাই আমার দিকে তাকিয়ে আছে, কারণ আনহা হাঁটতে পারছিল না, তাই কোলে করে ভিতরে নিয়ে যাচ্ছিলাম। লজ্জা লাগছে, কিন্তু কিছুই করার নেই। এরপর আমার কেবিনে এসে আনহাকে বসালাম। কিছুক্ষণ পর পিয়ন এসে আমাকে বলল, বস নাকি আমাকে ডাকছে। এটা শুনে বুঝতে পারলাম যে বস আজকে আমার ক্লাস নিবে। এরপর আমি আনহাকে বললাম, আনহা, বলো। তুমি এখানে বসে গেমস খেলো, আমি আসছি। কোথায় যাবে তুমি? পাশের রুমে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। স্যার, আসবো? আরে অপূর্ব সাহেব, আসেন আসেন। স্যার, আমাকে ডেকেছেন? দেখলাম বউকে নিয়ে অফিসে এসেছেন, তাও আবার হিরো স্টাইলে। আসলে স্যার, ওর পার কেটে গেছে। তাছাড়া বাসায় কেউ নেই, আর ও একটু ভয় পায় তো। ফোন করে বললেই তো পারত, তাহলে অবশ্য আজকের এই নতুন রোমিও জুলিয়েটকে দেখতে পেতাম। লজ্জায় কি বলবো কিছুই বুঝতে পারছি না, তাই চুপ করে রইলাম। স্যার আবার বলতে লাগলো, আপনার আজকে আর কাজ করতে হবে না। বুঝলাম না স্যার। আপনার আজকে ছুটি, বউকে নিয়ে বাসায় যান। আচ্ছা ঠিক আছে স্যার। অপূর্ব সাহেব, ভালোবাসাটা যেন সারা জীবন এমনই থাকে। এটা এমন একটা জিনিস যা একবার হারালে আর খুঁজে পাবেন না। দোয়া করবেন স্যার। বসের রুম থেকে বের হয়ে আমার কেবিনে আসলাম। কেবিনে এসে দেখি অফিসের সব কলিগরা আনহার সাথে কথা বলতেছে। আপনি তো অনেক ভাগ্যবান, এমন স্বামী কয়জনে পায়। আমার স্বামীটা যদি এইরকম হতো। অপূর্বকে অনেকবার ভালোবাসার কথা বলেছি, কিন্তু কানেই নেয়নি। সব কলিগরা আনহাকে এসব কথা বলছে, আর আনহা নীরবে শুনছে। এরা সবাই তো দেখছি উদ্ভট উদ্ভট মন্তব্য করতেছে, আর আমার অবুঝ বউটা সবার মুখের দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। মুখের মধ্যে কেমন একটা বিরক্তিকর ছাপ পড়ে আছে। বুঝতে পারলাম বাবুটার এগুলো ভালো লাগছে না। আনহা হয়তো আমাকে দেখতে পেয়েছে, আমার দিকে তাকিয়ে হাসছে। এরপর আমি কাছে গিয়ে বললাম, কি হচ্ছে এসব? আপনার বউয়ের সাথে পরিচিত হচ্ছি। পরিচিত হওয়া শেষ হয়েছে? আমরা তো কত কি বললাম, কিন্তু আপনার বউ তো কথাই বলছে না। এই জন্যই তো আমার বউ। যান, আপনারা আপনাদের কাজ করুন। সবাই যার যার কাজে চলে গেল। এরপর আমি আনহাকে বললাম, আনহা চলো। কোথায়? বাসায় যাব। অফিসে কাজ করবে না? না, করব না। আচ্ছা চলো। আনহাকে নিয়ে সোজা বাসায় চলে আসলাম। যদিও কোনো পার্কে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আনহা তো হাঁটতে পারবে না, তাই যাওয়া হলো না। আর কোলে করে নিয়ে ঘোরাও সম্ভব নয়। বাসায় এসে দেখি আব্বু আম্মু বাসায় এসেছে। আম্মু আমাদেরকে দেখেই বলল, কি রে, কোথায় গিয়েছিলি? অফিসে গিয়েছিলাম। আনহা আবার কবে অফিসে জয়েন করলো? তোমরা কেউ বাসায় ছিলে না, তাই ওকে আমার সাথে অফিসে নিয়ে গিয়েছিলাম। ও, এইভাবে কেটে গেল বেশ কিছুদিন। একদিন অফিসে বসে কাজ করছি, হঠাৎ আম্মু ফোন করে বলল, হ্যালো অপূর্ব, হ্যাঁ আম্মু বলো। তাড়াতাড়ি করে বাসায় আয়। কেন আম্মু? আনহা অনেক অসুস্থ, পারলে সাথে করে একজন ডাক্তার নিয়ে আসিস। কি বলো, আমি এখনই আসছি। এই কথা বলে কলটা কেটে দিলাম। আমি বসের রুমে গিয়ে বসকে বলে অফিস থেকে ছুটি নিয়ে বের হলাম। বাসায় আসার পথে আকাশকে ফোন করলাম। রিং হচ্ছে, বাট কল ধরছে না। একটু পর কলটা ধরলো। কলটা ধরতেই আমি বললাম, হ্যালো আকাশ। কিরে শালা, কেমন আছিস? বিয়ে করে তুই ভুলেই গেছিস। তুই কোথায় রে? এই তো বাসায় আসলাম একটু। তাড়াতাড়ি করে আমার বাসার সামনে আয়। কেন রে, কি হয়েছে? আর তোর গলা এমন শোনা যাচ্ছে কেন? আম্মু ফোন করে বলল আনহা নাকি খুব অসুস্থ। আনহা মানে ভাবি অসুস্থ? হুম। কি হয়েছে? এত কিছু জানি না, তুই তাড়াতাড়ি করে আমার বাসায় আয়। আচ্ছা আচ্ছা, আমি আসছি। আকাশ আমার স্কুল জীবনের বন্ধু। আমাদের বন্ধুত্বটা খুবই মজবুত। তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম। বাসায় এসে আম্মুকে বললাম, কি হয়েছে আম্মু? হঠাৎ কেন জানি পড়ে গেছে। কি বলো এসব? ডাক্তার কোথায়? ফোন করেছি, ও আসতেছে। কিছুক্ষণ পর ডাক্তার মানে আকাশ আসলো। এসে আমাকে বলল, কি হয়েছে, ভাবি কোথায়? এদিকে আয় আমার রুমে। তাড়াতাড়ি চল। চল। আকাশ রুমে এসে আনহাকে দেখতেছে। কিছুক্ষণ পর দেখি আকাশ একবার আমার দিকে তাকাচ্ছে, একবার আনহার দিকে তাকাচ্ছে। কিছুই তো বুঝতে পারছি না, আকাশ কি রোগী দেখছে নাকি লুকোচুরি খেলছে। এইদিকে আমার জান বের হওয়ার অবস্থা। আর শালা হাসতেছে। ওর এমন কাণ্ড দেখে আমি বললাম, শালা তোকে ডাকাটাই ভুল হয়েছে, তুই ভাগ, আমি অন্য ডাক্তার নিয়ে আসি। কেন রে, আমি আবার কি করলাম? টেনশনে আমার বুকটা ফেটে যাচ্ছে, আর তুই শালা হাসছিস। কি হয়েছে সেটা তো বল। ভাবি সমস্যা নেই, ছোট একটা সমস্যা, কিন্তু অনেক বড় হতে পারে। কি বলছিস ভাই? কিছুই তো বুঝতে পারছি না। এবার কিন্তু তোকে পিটাবো। কিছুই তো বুঝতে পারছি না। আকাশও হাসছে, আম্মু হাসছে। এখানে কি লাফিং গ্যাস ছেড়েছে নাকি? কই না তো। তাহলে তো আমিও হাসতাম।
আনহাও হাসতো। এরপর আকাশ আমাকে বলল, তুই কি এখন অফিসে যাবি? না যাব না। তাহলে আমার সাথে আয়, তোকে ওষুধের দোকানে নিয়ে যাই। আচ্ছা চল। এরপর দুজনে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু আকাশ আমাকে ওষুধের দোকানে না নিয়ে মিষ্টির দোকানে নিয়ে আসলো। তাই ওকে আমি বললাম, কি রে শালা, তুই তো বললি ওষুধ দিতে হবে, তাহলে মিষ্টির দোকানে নিয়ে আসলি কেন? হ্যাঁ, এটাই তো ওষুধ। মানে? আরে শালা, তুই বাবা হতে চলেছিস। কি সত্যি? হুম। শালা আগে বলবি তো, আমি শুধু শুধু চিন্তা করছি। তুই যে এতটা বলো সেটা তো আমি আগে জানতাম না। নে এবার মিষ্টি খাওয়া। ভাই, তোর যতগুলো মিষ্টি খেতে ইচ্ছে করে তুই খা। আকাশকে মিষ্টি খাইয়ে ওর বাসার জন্য মিষ্টি পাঠিয়ে দিলাম। এরপর অফিসে গিয়ে সবাইকে মিষ্টি খাইয়ে আসলাম। শ্বশুর বাড়িতেও মিষ্টি পাঠালাম। সব শেষে মিষ্টি নিয়ে বাসায় আসলাম। আজকে আমার কি যে আনন্দ লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। প্রথমবার বাবা হব, সেই আনন্দে বাসায় এসে চিৎকার করে বলতে শুরু করলাম, আনহা, আমি বাবা হতে চলেছি। আমরা জানি তো, এত চিৎকার করে বলতে হবে না। তোমরা কিভাবে জানলে? আকাশ তো কিছুই বলেনি। সবাই কি তোর মতো বলো? আম্মু, আনহা কোথায়? রুমে আছে। এরপর আমি রুমে চলে আসলাম। রুমে এসে দেখি আনহা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। আমি দৌড়ে গিয়ে আনহাকে জড়িয়ে ধরলাম। ঠিক তখনই আনহা আমাকে বলল, এই কি করছো? আমার লক্ষ্মী বউটাকে আদর করছি। পেটে শক্ত করে ধরছো কেন? বেবির লাগবে তো। ও তাই তো। এরপর আমি আনহার পেটের উপর মাথা দিয়ে বলতে শুরু করলাম, এই যে মিস্টার, আপনি ভালো আছেন তো? আপনার মা একটা বাচ্চা। ওই, আমি বাচ্চা না। ও সরি, আপনার মা এখন আর বাচ্চা নেই, অনেক বড় হয়ে গেছে। এই তুমি কি করছো? কেন দেখতে পাচ্ছ না বেবির সাথে কথা বলছি? বেবি কি শুনতে পায়? আমার সাথে কথা বলছে তো। তাই? তোমার চাওয়াটা পূরণ হলো। আনহা আমাকে জড়িয়ে ধরলো, আমিও আনহাকে জড়িয়ে ধরলাম। পরম সুখে একে অপরকে জড়িয়ে ধরে বসে আছি। এইভাবে কেটে গেল আরো বেশ কিছুদিন। পরিবারের সবাই আনহার অনেক যত্ন নেই, কখনো কোনো কাজে হাত দিতে দেই না। আনহার বাচ্চা হতে আর 2 মাস বাকি। অফিস থেকে এসে রুমে বসে আছি। কিছুক্ষণ পর আম্মু এসে আমাকে বলল, অপূর্ব, তোর আব্বু তোকে ডাকতেছে। আচ্ছা আমি আসছি। তাড়াতাড়ি আয়। এই কথা বলে আম্মু চলে গেল। আমিও কিছুক্ষণ পর আব্বুর কাছে গেলাম। আব্বুর কাছে গিয়ে বললাম, আব্বু আমায় ডেকেছো? এখানে বস, বলছি। বলো। আজকে থেকে তোমার অফিসে যাওয়া বন্ধ। কেন আব্বু? এখন থেকে তুমি বাসায় থাকবে এবং আন্নার দেখাশোনা করবে ঠিক মতো, ওকে? কিন্তু অফিস? যেটা বলছি সেটাই। তোর আম্মু বাসায় একা থাকে, কখন কি হয় না হয়। তাই বলে আমার চাকরি? তোমার চাকরি দিয়ে আমার সংসার চলে না। তোমার চাকরি থেকে আনহার দিকে খেয়াল রাখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি সবসময় বাসায় থাকি আর আনহার সাথে গল্প করি। আনহা আমায় জড়িয়ে ধরে ঘুমায় আর আমি ওর মাথায় হাত বুলিয়ে দেই। আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি, হে আল্লাহ, তুমি আমার বউকে সুস্থ করে দিও, আমার সন্তানকে সুস্থভাবে পৃথিবীতে আসার তৌফিক দান করো আল্লাহ। হে আল্লাহ, আমার জীবন সঙ্গিনীকে আমার কাছ থেকে কেড়ে নিও না আল্লাহ, আমি একা একা জীবনযাপন করতে পারবো না আল্লাহ। হে আল্লাহ, আমার জীবনসঙ্গী হিসেবে দ্বিতীয় কাউকে চাই না আল্লাহ। যতদিন বাঁচবো দুজন যেন একসাথে বাঁচতে পারি, সেই তৌফিক দান করো আল্লাহ। একদিন আনহার কিছু পছন্দের আচার আনাতে আমি বাজারে গিয়েছিলাম। হঠাৎ আম্মু ফোন করলো আর বলল, হ্যালো অপূর্ব। হ্যাঁ বলো আম্মু। আনহা অনেক অসুস্থ হয়ে গেছে, তুই তাড়াতাড়ি করে বাসায় আয়। আম্মু আমি এখনই আসছি। অ্যাম্বুলেন্স নিয়ে আসিস, হসপিটালে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। এই কথা বলে কলটা কেটে দিলাম। এরপর আকাশকে ফোন করলাম আর বললাম, হ্যালো আকাশ। বল, কি অবস্থা? অবস্থা ভালো না দোস্ত, তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দে আমার বাসায়। ভাবি কি খুব অসুস্থ? হ্যাঁ খুব অসুস্থ। আচ্ছা আচ্ছা, আমি এখনই অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিচ্ছি। তুই তাড়াতাড়ি করে ভাবিকে নিয়ে হসপিটাল চলে আয়। আচ্ছা ঠিক আছে। বাসায় এসে দেখে আব্বু আমার আগেই বাসায় চলে এসেছে। আব্বু আমাকে দেখেই বলল, তোকে বাসায় থাকতে বলছি, তুই বাইরে বাইরে কি করিস? আব্বুর কথায় আমি কিছুই বললাম না। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স আসলো। আমরা সবাই মিলে আনহাকে নিয়ে হসপিটালে চলে গেলাম। আকাশ হসপিটালে আগে থেকেই সবকিছু রেডি করে রেখেছিল। হসপিটালে আসার সাথে সাথে আনহাকে ওটিতে নিয়ে গেল, কিন্তু আনহা শক্ত করে আমার হাত ধরে রেখেছে। তাই আমি আনহাকে বললাম, আনহা হাতটা ছাড়ো, দেরি হলে তোমার সমস্যা হবে। এই তুমি আমার সাথে চলো, আমার একা একা খুব ভয় করবে গো। সবাই মিলে আনহাকে অনেক বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু আনহা কারো কথাই শুনছে না। ও একটা কথাই বলছে, তুমি আমার সাথে চলো। অবশেষে আকাশ আমাকে ভিতরে যেতে বলে। এরপর আমিও ভিতরে গেলাম। আমি শক্ত করে আনহার হাত ধরে আছি। এরপর আমি আকাশকে বললাম, ভাই, আমার প্রাণটা এখন তোর হাতে। চিন্তা করিস না, আল্লাহকে ডাক ভাই। আনহাকে অজ্ঞান করা হলো
আমি তবুও আনহার হাত শক্ত করে ধরে আছি। আমার অজান্তেই চোখ দিয়ে বৃষ্টি নামছে। আমার চোখে অশ্রু দেখে আকাশ বলতে শুরু করলো, ভাই প্লিজ তুই বাইরে যা, তুই এখানে থাকলে আমি ঠিক মতো অপারেশন করতে পারবো না। তুই ভালো করে জানিস তোদের বন্ধুদের চোখের জল আমার সহ্য হয় না। আমি আকাশের কথায় কোনো উত্তর দিলাম না, কারণ আমি না চাইলেও আপনা আপনি চোখ থেকে জল বের হচ্ছে। তাই আনহার হাতটা খুব যত্ন সহকারে ছেড়ে দিয়ে আমি বাইরে চলে আসলাম। মনে হচ্ছে ওর হাতটা আমায় বলছে, একা রেখে যেও না, আমার খুব ভয় লাগছে। কান্না করতে করতে বাইরে এসে আম্মুর পাশে বসলাম। আম্মু আমার কান্না দেখে বলল, কান্না করছিস কেন? আল্লাহকে ডাক, দেখবি সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর একটা নার্স এসে আমাকে একটা কাগজ দিয়ে বলল, দ্রুত এই ওষুধগুলো নিয়ে আসুন। আমি দৌড়ে গিয়ে ওষুধগুলো নিয়ে আসলাম। প্রায় 30 মিনিট পর আকাশ ওটি থেকে বের হলো। বের হতে আমি বললাম, কি অবস্থা ভাই? আচ্ছা ভালো আছে, তোর মেয়ে হয়েছে? থ্যাঙ্কস গড। আনহা কেমন আছে? ভাবি কি হয়েছে বল, কি হয়েছে আমার আনহার? কান্না করিস না, বল দোস্ত, কি হয়েছে আমার আনহার? সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে সেটা বল। ভাবির এখনো জ্ঞান ফেরেনি, যদি 4 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরে তবে। এই চুপ, একদম চুপ। এই কথা মুখে আনবি না প্লিজ দোস্ত, ওই কথা মুখে আনবি না। আল্লাহকে ডাক ভাই, সেটা যেন কখনো না হয়। এখন সবকিছু আল্লাহর হাতে। আব্বু আম্মু দুজনে কান্না করছে। আমি কি বলবো কিছু বুঝতে পারছি না। এরপর আমি আকাশকে বললাম, আকাশ আনহাকে এখন কোথায় নিয়ে গেল? কেবিনে দেওয়া হয়েছে, তবে তবে কি? তুই ভিতরে যাস না। এভাবে বলিস না ভাই, প্লিজ আমাকে ভিতরে যেতে দে, নয়তো বউটা অভিমান করে আর কখনো চোখ খুলবে না। প্লিজ ভাই আমাকে ভিতরে যেতে দে। আকাশকে অনেক রিকোয়েস্ট করার পর ভিতরে ঢুকতে দিল। আনহার হাত ধরে বসে আছি, শুধু আনহার চোখ খোলার অপেক্ষা করছি। কিছুক্ষণ পর আকাশ আসলো। আকাশ ভিতরে আসতেই আমি বললাম, আকাশ আনহার জ্ঞান ফিরেছে? না রে, এখনো জ্ঞান ফিরেনি। প্লিজ ভাই এই কথা বলিস না, আমি আর সহ্য করতে পারছি না। ও আমায় ছেড়ে কোথাও যেতে পারে না, কোথাও না। আমি পাগলের মতো ফ্লোরে বসে আনহার মাথায় হাত রেখে আনমনে ওকে বলে যাচ্ছি, এই পাগলি, এই দেখো দেখো আমি তোমার সাথে বসে আছি, চোখ খুলো না প্লিজ। আমার সাথে আর অভিমান করে থেকো না। তুমি অভিমান করলে আমার খুব কষ্ট হবে। আনহা তুমি তো আমায় জড়িয়ে না ধরে ঘুমাতে পারো না, তাহলে আজ কেন এতটা সময় ধরে চোখ বন্ধ করে ঘুমিয়ে আছো? এই পাগলি, চোখ খুলো না প্লিজ, চোখ খুলো। আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, নিঃস্ব হয়ে যাচ্ছি আমি। আমার এই অবস্থা দেখে আব্বু আম্মু পাশে থেকে কান্না করছে, আকাশও কান্না করছে। আনহার আশা প্রায় ছেড়ে দিয়ে চিৎকার করে কান্না শুরু করলাম। মনে হচ্ছে অনেক দামি একটা জিনিস হারিয়ে ফেলতে যাচ্ছি। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কিছুক্ষণ পর আনহার হাতটা নড়ে উঠলো। এটা দেখা মাত্রই আকাশ আনহার বিট চেক করলো। এবার আকাশের মুখে হাসির আভা এলো। আকাশের হাসি মাখা মুখ দেখে আমি বললাম, তুই হাসছিস কেন? তোদের ভালোবাসা জোরে হয়তো ভাবি আবার আমাদের মাঝে ফিরে এলো। বিশ্বাস কর, আল্লাহ মনে হয় তোদের ভালোবাসায় অনেক খুশি। কয়েকদিন পর আনহা আর বাচ্চাকে নিয়ে বাসায় চলে আসলাম। শুরু হয় নতুন একটা সংসার। স্বপ্ন দেখি কারো নতুন ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে। তবে এখন আর জব করি না। আব্বুর ব্যবসা দেখতে হচ্ছে আমাকে, আর আব্বু আম্মু আমার মামুনিকে দেখছে। ফ্যামিলির সবাই আমার মামুনিটাকে খুব আদর যত্ন করে, যেমনটা ওর দাদা দাদু ঠিক তেমনই ওর নানা নানু। ভালোবাসার কমতি নেই তার। আনহার নামের সাথে নাম মিলিয়ে মামানির নাম দিলাম তাসফিয়া হাসান আখি। এখন আর লেট করে বাসায় যাই না, সবসময় 8টার আগে বাসায় পৌঁছে যাই এবং সময় মতো ফোন করি। একদিন অফিস থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে শুয়ে আছি, ঠিক তখনই আনহা রুমে আসলো, তাও আবার শাড়ি পরে। ওকে দেখে আমি জড়িয়ে ধরলাম আর বললাম, বউ। কি? ও বউ। কি সেটা তো বলো। দিবা কি? আদর। ইস, আদর কি মামার বাড়ির মোয়া যে চাইলেই পাওয়া যায়? বউয়ের হাতের মোয়া। এরপর আমি আনহাকে খাটে শুয়ে দিয়ে আমার ঠোঁটগুলো ওর ঠোঁটের সাথে মিশিয়ে দিলাম। আনহা লজ্জা পেয়ে চোখ বন্ধ করে আছে। এভাবে প্রায় 5 মিনিট ছিলাম। আনহা প্রচন্ড হাঁপাচ্ছে, এক অজানা অনুভূতি কাজ করতেছে দুজনের মধ্যে। হঠাৎ করে আনহা আমার ঠোঁটে একটা কামড় বসিয়ে দিল। ওহ, প্রচন্ড ব্যথা পেলাম। তাই আমি ওকে বললাম, এটা কি করলে? আদর, তোমার সাথে আর কথা বলবো না। আমার বাবুটা কি রাগ করেছে? এবার আনহা নিজে থেকে এসে আমাকে খাটে ফেলে দিল। এরপর আমাকে কিস করতে শুরু করলো। আমার বুকের ভেতর ধুকধুক করতে লাগলো। আমি নিচে আর আনহা আমার উপরে থেকে কিস করছে। আমি যেন আনহার ঠোঁটের স্পর্শ ও চুলের সুগন্ধে মাতাল হয়ে যাচ্ছি। নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে আমি উঠে আনহাকে নিচে ফেলে দিলাম। দুইজনে হারিয়ে যাচ্ছি গভীর এক অজানা ভালোবাসার ঠিকানায়, যে ঠিকানায় শুধু আমি আর আনহা রয়েছি। ভালোবাসার মাতাল স্পর্শে দুজন পাগলের মতো হয়ে যাচ্ছি। জড়িয়ে নিলাম ভালোবাসার পরম আদরে। এরপর কি হয়েছে আমি আর জানি না, তবে জানলেও বলতে চাচ্ছি না, কারণ শরম করে আমার, মানে লজ্জা করে আমার। বাকিটা না হয় আপনারা বুঝে নেন। আশা করা যায় এবার মনে হয় বেবি আরেকটা হবে।
তবে এবার যদি একটা ছেলে হয় তাহলে আমার আম্মুর সাথে আমার ছেলের বিয়ে দিয়ে দিব, আর মামুনির সাথে আব্বুর বিয়ে কনফার্ম। শত হোক শ্বশুর শাশুড়ির দিকটা দেখতে হবে, তাই চিন্তা করলাম আরও 2টা বাচ্চা নিব, তাহলে শ্বশুর শাশুড়ির সমস্যাটাও সমাধান হয়ে যাবে। আমার পাগলিটা বাচ্চার মা হয়ে গেছে, কিন্তু এখনও কথায় কথায় কান্নার অভ্যাসটা পরিবর্তন করতে পারিনি। এইভাবেই আমাদের সংসার কাটে।